সবাইকে শুভ বিকেল এবং স্বাগতম জানাচ্ছি এবিসি রেডিও 89.2 এফএম। দেখছেন সবাই, কারণ আমাদের এবিসি রেডিওর যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আপনারা সবাই যুক্ত আছেন এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচারে হাজির হয়ে গেছি আবারও। শুক্রবার যেহেতু জুম্মা মুবারক বলতেই পারি সবাইকে। এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি কোথায়? ভয়েস অফ ডক্টরস এ। ইয়েস, এবিসি রেডিওতে ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকেএফ। আপনারা সবাই দেখছেন পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস, ভয়েস অফ ডক্টরস এবং সমন্বয় আছি আবারও। এবং আশা করি যে এই আয়োজনের মাধ্যমে আমরা আপনাদেরকে কিছুটা ভালো তথ্য এবং কিভাবে সুস্থ থাকতে পারেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারছি। এবং আশা করি যে সবসময় যারা নিয়মিত থাকছেন, ফলো করছেন, তারা আমাদের সাথেই আছেন। আজকের আয়োজনটা বিশেষ করে ফিমেলদেরকে নিয়ে, বিকজ আমাদের সাথে বিশিষ্ট তিনজন গাইনোকোলজিস্ট আছেন। সো আজকে বেসিকলি এই কোভিড সিচুয়েশনে, প্রেগনেন্সি সিচুয়েশনটা নিয়ে আলাপ আলোচনা হবে। সেই সাথে আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমার অনেকগুলো পরিচিত আসলে বন্ধু বান্ধবী আছে যারা আমি জানি যে এই অবস্থায় প্রেগনেন্ট রয়েছেন, তাদেরকে অনেক অনেক শুভকামনা তাদের জন্য। এই বাহানায় আমি একটু বলে দিলাম। আর আমি জানি রিসেন্টলি অনেকেই আসলে নতুন বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু বাবা হয়েছেন, মা হয়েছেন, এবং অনেকে হয়তো ভাবতে পারেন এই অবস্থায় যে বাচ্চাগুলো হয়েছেন, যে নতুন নিউ বর্ন গুলো আছে, একটা ভালো জিনিস পরে বড় হলে যখন এই চাচা বা মামাটার কথা শুনবে, এটা মনে পড়বে যে আসলে এই সিচুয়েশনে যেহেতু হয়েছে তোমাদের রেকগনিশনটা আসলে আলাদা। তো যাই হোক, আমাদের সাথে তিনজন বিশেষ গাইনোকোলজিস্ট আছেন। রওশন আরা ম্যাডাম আছেন, সামিনা চৌধুরী ম্যাডাম আছেন, সালেহা বেগম চৌধুরী ম্যাডাম আছেন। তাদের তিনজনের সাথে আলাপ করবো। তাদের তিনজনকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম। ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন ভাই আছেন। মুরাদ ভাই, ওভার। মুরাদ ভাই, আপনার বাটনটা মিউট করা। হ্যাঁ, ধন্যবাদ সমন্বয়দা। আমি প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে, আমরা আসলে এখন যে সময়টা পার করছি সেটি আসলে সারা পৃথিবীর জন্য একটি খুব কঠিন সময়। তো এই কঠিন সময় আমরা আসলে আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য আমরা যে একটা অনুষ্ঠান করতে পেরেছি, আমাদের সাথে বাংলাদেশের তিনজন বিশিষ্ট গাইনোকোলজিস্ট আছেন যাদেরকে সারা বাংলাদেশ চেনে। তো আমি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবিসি রেডিওর পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে তিনজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আমি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রওশনা ম্যাডামের কাছে। ম্যাডাম, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, এই সময় এই কোভিড সিচুয়েশনে কোনো একজন দম্পতি যদি মনে করেন যে ওনারা আসলে বাবা বা মা হতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ওনাদের জন্য করণীয় কি হবে? ধন্যবাদ এসকেএফকে এবং ডক্টর মুরাদকে এবং এবিসি রেডিওকেও। আসলে যে একটি বিষ আমাদের জন্য খুব একটা কমন কোশ্চেন, এবং আমরা চাই যে কোশ্চেনটা আমাদের কাছে আসুক, আমরা জবাব দিতে পারবো। আমি ভাবছি যে আমরা কিন্তু অনেক আগে থেকে মার্চ মাসে যখন শুরু হলো বাংলাদেশে, তখন থেকেই বলছি আমরা যে এই সময়টাতে আমরা চাচ্ছি যেন কোনো অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত আপনারা বাচ্চা না নেন। এখন হয়তো অনেকে প্ল্যান করে আছেন যে আপনারা এসছেন বাইরে থেকে বা বয়সটাও অনেকটা বেশি হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি যে সময়টার জন্য একটু চিন্তা করতে হবে। এটা আমরা এমন একটা ভাইরাসের সম্মুখীন হয়েছি যে ভাইরাসটা সম্পর্কে আমাদের কোনো নলেজ তেমন নাই। এখন কিছু কিছু বেরোচ্ছে, কিন্তু ভাইরাসটার অ্যাকশনটা শরীরের উপরে, এই নব যে বাচ্চাটা আসবে তার উপরে কিরকম অ্যাকশন হবে, বা মা গর্ভবতী হলে তার উপরে কিরকম ধরনের অ্যাকশন হবে, সেটা কিন্তু আমরা ঠিক এখন জানি না, প্রতিক্রিয়াগুলো কিরকম হবে। তবুও মনে করি যে কোনো ভাইরাস কিন্তু আসলে যখন অর্গানোজেনেসিস হয়, বাচ্চা তৈরি হওয়ার সময়টাতে বেশ খারাপ একটা ভূমিকা রাখে। সেই নলেজ থেকে, সেই জ্ঞান থেকে আমরা কিন্তু সতর্ক হয়েছি। আমরা বলেছি যে আপনারা দয়া করে এই সময়টুকু পার করুন, হয়তো 3 থেকে 6 মাস লাগতে পারে। তারপরে এটা হয়তো আস্তে আস্তে যেটা দেখছি আমরা যে কমে আসছে এর প্রতিক্রিয়াটা, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা রাখা যেতে পারে। তো সেই জন্যই আমরা কিন্তু বলছি যে কোনো নবদম্পতি আসলেও কিন্তু আমরা একটু খুব অনুনয়ের সাথে, বিনয়ের সাথে বলছি, আপনি এই কয়টা মাস অন্তত পক্ষে আপনি একটু এখান থেকে বাচ্চা না নেওয়া থেকে আপনি পরিকল্পনা গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি সন্তান নেবেন, নিশ্চয়ই আপনার একজন ভালো সন্তান আসবে, আমরা আশা করি। এবং আপনি শুধু এই সময়টা আপনি একটা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করুন। ধন্যবাদ। জি, ধন্যবাদ ম্যাডাম। আমি এরপরে ম্যাডামের প্রশ্নের সূত্র ধরেই সামিনা ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন কেউ যদি কাঙ্ক্ষিত হোক বা অনাকাঙ্ক্ষিত হোক, অবশ্যই একটি প্রেগনেন্সি আমরা বলবো যে সেটি সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ। তো সেরকম একটা পরিস্থিতিতে কোনো দম্পতি যদি আসলেই এরকম একটা সুখবর পেয়ে থাকেন, তাহলে এই কোভিড সিচুয়েশনে তাদের এখন আসলে করণীয় কি? ম্যাডাম আনমিউট করে নিতে হবে ম্যাডাম।
প্রেগনেন্সি যদি হয়ে যায় তো তখন মনে করেন সেটাকে আমাদেরকে লালন পালন করাটাই তখন আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং যে জন্য আমরা সাধারণত বলি যে প্রেগনেন্সি হলে তাকে এই সময় যেটা করতে হবে, যে ফলিসন বলে একটা ট্যাবলেট পাওয়া যায় বা ফলিক অ্যাসিড, সেটা আমরা প্রথম প্রেগনেন্সি নেওয়ার আগে থেকেই খেতে বলি। তার প্রেগনেন্সি হলে ওই ফলিসন বড়ি বা ফলিক অ্যাসিড এটা পাওয়া যায়, অনেক নামেই পাওয়া যায়, ফলজিন, জেডেনে, অনেক কিছু পাওয়া যায়। সেইটা একটা করে প্রতিদিন সে সেবন করবে। আর সাধারণত আর্লি প্রেগনেন্সিতে কিছু সমস্যা হয়, যেমন কিছু বমি ভাব হয়, খাওয়ায় অরুচি হয়। এগুলোর যে চিকিৎসাটা আমরা আজকাল যেটা করছি যে টেলিমেডিসিনের মাধ্যমে যারা এই আর্লি প্রেগনেন্সি কমপ্লিকেশন নিয়ে কথা বলেন, আমরা সব চিকিৎসা তাদেরকে দিয়ে দিচ্ছি এবং রোগীরা সেটা গ্রহণ করছে। এবং সেই চিকিৎসাটা যেটা সেটা সাধারণত আমরা যেটা বলি যে বমি যদি হয় বা বমি ভাব হয়, আমরা বলি অল্প অল্প করে বাড়ি বাড়ি খাবে। এবং বিশেষ করে যেমন ধরুন ছোট্ট একটা খাবার, শুকনো খাবার যেমন খেজুর, কিন্তু এটার মধ্যে অনেক এনার্জি আছে, এনার্জি ডেন্স খাবার। এবং মনে করেন বাদাম, একটু একটু পর পর একটু হয়তো আপেলের টুকরা বা একটুখানি পেয়ারা বা এক টুকরা কমলা লেবু, এরকম যেটা যখন হাতের কাছে সামনে যেটা থাকবে, পেয়ারা, যে কোনো জিনিসই অল্প অল্প করে খেতে বলি। এবং তাতে হয় কি পেটটা খালি থাকে না, এবং সে করে কি বমি হবে ভয়ে সে খেতে চায় না, আর সেটা খায় না বলে আবার পেটটা খালি থাকে বলে বমি হয়। সেজন্য তাদেরকে আমরা প্রথমে আশ্বস্ত করি, আমরা ওয়েলকাম করি, তুমি যখন মা হতে যাচ্ছ তোমাকে একটু সাবধান হতে হবে চলাফেরায়, বিশেষ করে যে এখন আমরা বলি যেহেতু করোনা বাইরে, তুমি ঘরেই থেকো, বাইরে যেও না, বাইরে গেলে তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এইটা সম্বন্ধে সচেতন করে দেই, পরিসেবন করতে বলি। আর এই সময়ে আমরা বলি যে তুমি যে পুষ্টিকর খাবার খাবে, যেহেতু তোমার আর্লি প্রেগনেন্সিতে ভালো করে খেতে পারছো না, অল্প অল্প করে ভিটামিন সি বলো, বা তোমাকে জোর করবো না, তুমি যেটাই তুমি খেতে চাও সেটি একটু একটু করে খেও। আর সেই সাথে যাদের বমি হয় একটু বলি যে স্যালাইন পানি বানিয়ে রাখো, একটু পর পর খাবে। একসাথে ঢকঢক করে অনেকটা খেয়ে ফেললে আবার দেখা যায় তাদের বমি হয়ে যায়। সেজন্য আমরা বলি যে একটু পর পর যে সিপ করে খাবে, তাহলে আস্তে আস্তে এই কষ্টটা সাধারণত এই এক দেড় মাসের মতন থাকে, তারপর আসলে স্বাভাবিক হয়ে যায়। আর এছাড়াও আমরা কিছু সতর্ক বাণী এই সময় বলি যে সবার জন্য যেটা প্রযোজ্য সেটা হলো সবাই বাড়ি বাড়ি সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুবে, এবং হাঁচি কাশির শিষ্টাচার যেটা মেনে চলা, যে ঘরের মধ্যে একজন এসে হাঁচি দিল, আমরা তো জানি না আজকাল অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ারও চারিদিকে আছে, তার হয়তো সিমটম নাই, সেজন্য আমরা বলি যে হাঁচি কাশি শিষ্টাচার মানার জন্য সেটা মেনে চলবে। এছাড়া যদি সেরকম কারো থাকে তো সে মাস্ক ব্যবহার করবে। আর মাকে বলবো যে তুমি তার কাছাকাছি যেও না, এবং সাধারণত 3 ফিট থেকে দূরত্ব আমরা বজায় রাখতে বলি। আর এরপরে আমরা বলি যে যখনই সে হাঁচি কাশি যেটাই হোক, ভালো করে যদি টিস্যু পেপার হয় সেটাকে সে ঢাকনা দেওয়া কাভার কিছু বিনের মধ্যে রাখবে, আর যদি রুমাল হয় রুমালটা আবার সাবান দিয়ে ধুয়ে ফেলবে, আর হাতটাকে ভালো করে ধুয়ে ফেলবে। এবং হাত না ধুয়ে কখনো নাকে চোখে মুখে হাত দেওয়া যাবে না। এই 3টা জায়গা আমরা বলি টি এরিয়া, চোখ নাক মুখ, এখানে টাচ করা যাবে না, তার কারণ জীবাণুটা এখান দিয়েই ঢুকে। এবং সেই জন্য আমরা এই সতর্কতা তাকে নিতে বলি, এবং প্রেগনেন্সিটাকে লালন করতে বলি, পুষ্টির দিকে নজর রাখা, তারপরে নিজের সাবধানতা বজায় রাখা, এবং পরিবারকেও বলি যে এই সময় মাকে সাহায্য করতে হবে, তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, স্বামীর ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং তাকেও খেয়াল রাখতে হবে যে সেই নতুন মা যেন সুস্থ থাকেন, সেই দিকে তার একটা নজর রাখার বিরাট দায়িত্ব আছে। ধন্যবাদ ম্যাডাম আপনার সুন্দর উত্তরের জন্য। আমি এ পর্যায়ে একটু সালেহা ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার প্রশ্নটা একটু এখন অন্যরকম, সেটি হচ্ছে যে আমরা শুনতে পেরেছি যে কোভিড এর জন্য মাল্টি অর্গান ফেলিওর হয়, যেসব পেশেন্ট গুলো সিভিয়ার বা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় তাদের মাল্টি অর্গান ফেলিওর হয়, তাদের নিউমোনিয়া থেকে লাংস এর আমরা রেসপিরেটরি ফেলিওর হয়, হার্টে আমরা মায়োকার্ডিটিসের কথা শুনেছি, আমরা শুনেছি কিডনিতে তাদের প্রবলেম হয়। আমি জানতে চাচ্ছি যে কোভিড এর জন্য কি কোনো প্রেগন্যান্সি নষ্ট হয়ে যেতে পারে কিনা, এই ধরনের কোনো বৈজ্ঞানিক ডাটা কি আপনাদের কাছে আছে কিনা? ম্যাডাম আনমিউট করে নিতে হবে। হ্যাঁ,
আম, আমরা আসলে প্রেগনেন্সি আমরা জানি যে কোভিডের জন্য আসলে এটা যেহেতু নতুন ভাইরাস, তো এখানে এখনো পর্যন্ত প্রেগনেন্সির উপর এটার কি ইম্প্যাক্ট আছে, আর্লি প্রেগনেন্সি, মিড টার্ম প্রেগনেন্সি, লেট প্রেগনেন্সি, কি ইম্প্যাক্ট আছে সেটার জন্য যথেষ্ট গবেষণা হচ্ছে, অনেকগুলো গবেষণা হয়েছেও এবং ভবিষ্যতেও হয়তো গবেষণা চলবে। তবে এই পর্যন্ত যেটা জানা গেছে আর কি, আমরা যে প্রথম সাধারণত বলা হচ্ছে যে প্রেগনেন্সির রিস্কও এটা যেমন রিস্ক যেমন বাড়ায় না, তেমনি বলা হচ্ছে যে আর্লি প্রেগনেন্সিতে আসলে এটার মিসক্যারেজ করে কি না এখনো এটা খুব একটা গবেষণালব্ধ তথ্য এখনো পাওয়া যায় নাই। তবে আমরা যেটা মনে করি, আর্লি প্রেগনেন্সিতে আসলে আমরা জানি যে এমনি নর্মাল প্রেগনেন্সি যেটা হয় সেটাতে সাধারণত যে কমপ্লিকেশনগুলো হয় তার মধ্যে আমরা আর্লি প্রেগনেন্সি ব্লিডিং বলি। যেমন একটা এইটা সাধারণত কোনো প্রেগনেন্সি যদি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তখন সেটা হতে পারে, অথবা প্রেগনেন্সি অলরেডি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও হতে পারে ব্লিডিং। অথবা আমরা বলি যে অ্যাক্টোপিক প্রেগনেন্সি আছে যেটা ইউটেরাসে না হয়ে ইউটেরাসের বাইরে হলে ওখানেও ব্লিডিং হতে পারে। তো এই যে আমরা বলি, অথবা মোলার প্রেগনেন্সি বলে আমরা যেটা বলি আর কি, এটা অ্যাবনর্মাল প্রেগনেন্সিও আছে, সেটাতে অনেক সময় ব্লিডিং হয়। তো আসলে সেই এরকম ব্লিডিং আসলে কোভিডের জন্য শুধু কোভিড পজিটিভ হয়েছে বলেই যে হবে এটা এখনো প্রমাণিত হয় নাই, এবং আরও কিছু হয়তো গবেষণা করে আমরা জানতে পারবো যে প্রেগনেন্সির আর্লি প্রেগনেন্সির উপর তার কোনো ইফেক্ট আছে কিনা। তবে যদি ভাইরাল ফিভার, এটা আমরা জানি যে ভাইরাল ফিভার সবসময় একটা হাই টেম্পারেচার থাকে, সেই হাই টেম্পারেচার থাকলে হাই টেম্পারেচারের ইটসেলফ এফেক্টের জন্য অনেক সময় দেখা যায় যে টেম্পারেচারের জন্যই বাচ্চা নষ্ট হচ্ছে, এরকম একটা সম্ভাবনা সেটা নর্মাল প্রেগনেন্সিতেও যেমন আছে, কোভিডও ঠিক তেমনি আছে। জি, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। আমি এই পর্যায়ে আবার রচনা ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আমরা তো আসলে এখন সাথে আবার যদি বলি যে আমাদের কোভিড এর সাথে কিন্তু এখন রমজান একটা বড় ইস্যু আছে। তো আমি এখন একটু রমজান রিলেটেড একটা প্রশ্ন আপনাকে করতে চাই, কোভিড এবং রমজান মিলে। সেটি হচ্ছে আমাদের যে মায়ের এখন ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে আছেন, এই রমজান সময়টাতে তাদের আসলে কি করণীয় হবে? তারা কি রোজা রাখতে পারবেন কিনা, বা রোজা রাখতে গেলে তাদেরকে কি কি জিনিসগুলো মেনটেন করে চলতে হবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আমাদের আসলে কোভিড যদি হয়ে যায় সেটা অন্য কথা, কোভিড না হলে, পজিটিভ না হলে সেই মার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। তবে আমরা বলি যে সময়টা তো অনেক সময় অনেকেই কিন্তু একটা দুইটা করার পরে বেশ অসুস্থ হয়ে পড়েন, তার ইউটিআই দেখা দেয়, তার হয়তো শারীরিকভাবে ভীষণ অসুস্থ, দুর্বল হয়ে পড়েন। তখন আমরা তাকে বলি যে আপনি থাক, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আসলে এটা খুব সেন্সিটিভ ব্যাপার হয়ে যায়, কিন্তু আপনি তবুও মনে রাখবেন যে আপনি এটি কিন্তু পরে আপনি কাজা রোজা বা ভাঙা রোজা আন্তি পূরণ করে যেতে পারবেন। কিন্তু অনেকেই জোর করেই থাকতে চান, পরে দেখা যায় যে কিছুদিন পরে আসেন, হয়তো তার মিড প্রেগনেন্সি চলছে, সে এসে বললো ম্যাডাম আমার কিন্তু বাচ্চা নড়াচড়া করছে না। সেগুলো কিন্তু খুব ভয়ানক ব্যাপার, যে দেখা যায় যে অনেক দীর্ঘ সময় ধরে সে তার পানি পান না করার জন্য বা খাদ্য না খাওয়ার জন্য, পুষ্টি না পাওয়ার জন্য বাচ্চার অসুবিধা হচ্ছে। তো সেই সব কারণে যারা পারেন না, তাদের একটু অসুবিধা হয়, তাদের জন্য আমরা কিন্তু বলি যে না, আপনি না থাকলেও হবে। তবে স্বাভাবিকভাবে মনে করি যে খুব বেশি কষ্ট হবার কারণ নেই, যদি উনি ভালো করে সেহরি খান, ভালো করে ইফতারি নেন, এবং সেই সময় যদি প্রচুর পরিমাণে পানীয় যদি খাবার নেন, তাহলে খুব একটা অসুবিধা হয় না। তবে এটা কিন্তু শারীরিক মানুষের দুই দিক থেকেই একটা ব্যাপার আছে। কাজে আমি মনে করি যে যদি মেন্টালি উনি দুর্বল হয়ে পড়েন বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, তাহলে তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, তিনি পরে রোজাগুলো করে যেতে পারবেন। আবার তার সঙ্গে যদি আরো কোনো কোমরবিডিটি থাকে, হয়তো তার সঙ্গে ডায়াবেটিক থাকতে পারে, তার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, তার হয়তো শ্বাসকষ্ট থাকতে পারে, সেইগুলো যদি হয় বা কোভিড পজিটিভ যদি হয়ে যায়, তাহলে সেইখানে কিন্তু আমরা স্পষ্ট বলছি যে তাকে রোজা না রাখা যাবে না। কারণ আমরা কোভিড পজিটিভ লোককে সবসময় বলছি প্রচুর পরিমাণে তাকে পানীয় জাতীয় খাবার খেতে হবে, বারবার গরম পানি খেতে হবে, গরম পানির সাথে তার আদা, লবণ, চা ইত্যাদি খাওয়া যেতে পারে, এবং তাকে রেস্ট নিতে হবে, তাকে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে, 3 বেলায় খাবারটা নিতে হবে। সেইখানে কিন্তু আমরা তাকে বলি যদি সন্তান পেটে থেকে থাকে এবং কোভিড পজিটিভ প্রেগনেন্সি, তিনি কিন্তু কখনো এই রোগের দিকে যেতে পারবেন না। কাজে আমার রমজান এবং এই কোভিড দুইটার প্রশ্ন, যদি কোভিড না হয়ে থাকেন তিনি ইচ্ছা করলে পারেন, কিন্তু তার সঙ্গে তার শারীরিক যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে সে বাদ দিবেন। আর যদি কোভিড পজিটিভ হয় তাহলে আমরা তাকে পরিষ্কারই বলে দিই যে না, এটা না রাখাটাই ভালো হবে, কারণ এটা থেকে তার আরো ক্ষতি হতে পারে। কারণ আমরা দেখেছি যে
কোভিড পজিটিভ রোগের সঙ্গে মায়ের যে একটি শ্বাসকষ্ট থেকে আর তাকে একটা এমনি সে ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট থাকে এবং তাকে খুব দুর্বল করে দেয়, কাজে আরো খারাপ দিকে যেতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। সেইখানে কোভিড পজিটিভ মা আপনি কখনোই রোজা রাখবেন না, আপনি আপনার পরিমিত খাবারটুকু খেয়ে যাবেন। জি, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। আমি এ পর্যায়ে সামিনা ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অলরেডি SMS এর মাধ্যমে একটি মেসেজ পেয়েছি, আমি সেই মেসেজটি একটু আপনাকে পড়ে শোনাতে চাই। আমাদের একজন দর্শক একটি SMS করেছেন, উনি জানতে চাচ্ছেন যে কোভিড এর সাথে ইমিউনিটির একটি সম্পর্ক আছে, তো প্রেগন্যান্সি থেকে ইমিউনিটি বাড়ে না কমে? খুব চমৎকার প্রশ্ন। আসলে প্রেগনেন্সি আমরা বলি যে একটা ইমিউনো কম্প্রোমাইজড একটা স্টেট, এটা সব সময় এটা বলা হয়। তবে ইদানিং কিছু রিসার্চেরা দেখিয়েছে যে মেয়েদের যে ডিউরিং প্রেগনেন্সি প্রোজেস্টেরন হরমোন বা যে হরমোনগুলো স্ত্রী জাতীয় হরমোন যেগুলোর প্রভাব থাকে সেটা নাকি তাকে একটু ইমিউনিটি বাড়াতে সাহায্য করে বা তারা আক্রান্ত কম হয়, এরকম আমি কিছু গবেষণা দেখছি, কিন্তু সেগুলো এখনো কিন্তু ফাইনাল করা হয়নি, এখনো চূড়ান্ত পর্যায়ে তারা আসেনি। আরেকটা জিনিস বলা হয় যে মেয়েদের তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা কম হয়, এবং তারা সেটা গবেষণায় যেটা তারা বলছে যে এক্স ক্রোমোজোম, মেয়েদের তো দুটোই এক্স ক্রোমোজোম, ছেলেদের এক্স এবং ওয়াই, এবং এক্স ক্রোমোজোম এখানে একটা নাকি ভূমিকা পালন করে, কাজে এটা একটা হতে পারে। আর যেহেতু তারপরও আমরা বলবো যে কোনো প্রেগনেন্সি নর্মাল সময়ই আমরা মনে করি যে তাকে মনে করে নিতে হবে যে ঝুঁকিপূর্ণ, তার কারণ কার কখন ঝুঁকি আসবে আমরা কিন্তু জানি না। সেই জন্য আমার মনে হয় যে সব প্রেগনেন্সিকেই আমাদের সতর্কতার সাথে দেখতে হবে, যে করোনা হয়নি বলেই বা করোনা হয়নি বলে যে তার ঝুঁকি কম, বা করোনা হয়েছে তার ঝুঁকি তার জন্য বেশি। আমরা সবাইকে ধরে নিব যে আমাদের সবসময় তাদের প্রতি ভালো করে খেয়াল রাখতে হবে, গর্ভবতী মায়ের প্রতি। জি, ধন্যবাদ ম্যাডাম। আমি একটু সালেহা ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আরেকটি SMS এ একজন প্রশ্নকর্তা উনি প্রশ্ন করেছেন, প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া এই দুটোর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? এক্লাম্পসিয়া আর এক্লাম্পসিয়া, আসলে আমরা প্রি এক্লাম্পসিয়া বলি যদি প্রেগনেন্সিতে এটা যদি 20 সপ্তাহের পরে, অর্থাৎ 20 সপ্তাহের পরে আমরা যদি এমনিতে উইকসে মাসে বলি, 5 মাস বলা হবে না, আরো 4.5 মাসের, অর্থাৎ আমরা 20 সপ্তাহের পরে থেকে যদি কোনো মায়ের প্রেশার দেখা দেয় এবং যদি সেটা অর্থাৎ তার যদি প্রেগনেন্সির আগে কোনো প্রেশার না থাকে, অথবা সে যদি আর্লি প্রেগনেন্সিতে প্রথম দিকে যদি চেক আপে যায়, সেখানে যদি দেখা যায় তার কোনো প্রেশার নাই, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে 20 সপ্তাহের পরে তার প্রেশার বেড়ে গেছে, এবং আমরা জানি যে নর্মাল প্রেগনেন্সিতে পায়ে একটু পানি জমে, সেটা প্রি এক্লাম্পসিয়াতেও সেরকম পানি আসতে পারে, যেটা অবশ্য নর্মাল প্রেগনেন্সিতে আসতে পারে, কিন্তু এখানে যদি ব্লাড প্রেশার থাকে এবং সাথে যদি একটু পানি থাকে, এইসব ক্ষেত্রে যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা সাধারণভাবে আমরা একটা সিবিসি বলি, আমরা টোটাল ব্লাড কাউন্ট এবং একটা ইউরিন করি। ইউরিনে যদি অ্যালবুমিন 20 সপ্তাহের পরে দেখা যায়, অথবা তার এমন হিস্ট্রি থাকে যে তার আগে কোনো রকম কিডনির সমস্যা ছিল না, অথবা হাই ব্লাড প্রেশার বা এরকমের জন্য কিডনি এফেক্টেড ছিল না, আর কিছু কিছু ডিজিজ আছে কিডনি এফেক্টেড হয়, এসএলই তার মধ্যে একটা আমরা বলে থাকি, এটা এসএলই একটা কমন, সেই রকম যদি প্রোটিনের কোনো না থাকে এর পরে, অর্থাৎ 20 সপ্তাহের পরে যদি অ্যাপিয়ার হয়, তাহলে আমরা সাধারণত আমরা ডায়াগনোসিস করি যে এটা প্রি এক্লাম্পসিয়া, অর্থাৎ প্রেগনেন্ট ওমেনের 20 সপ্তাহের পরে প্রেশার এবং পানি দুটাই যদি থাকে, এবং যদি আমরা ইউরিন পরীক্ষা করে যদি দেখি অ্যালবুমিন আছে, তাহলে আমরা বলি যে প্রি এক্লাম্পসিয়া। তবে এখানেই শেষ হয় নাই, আমাদের মডার্ন ডেফিনিশন অনুযায়ী আমরা বলছি যে প্রোটিন ইউরিয়া না থেকেও কিছু কিছু কন্ডিশনকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলি। সেটা যদি প্রথমেই যখন আমরা ব্লাড প্রেশারটা রেজ করলো, বেড়ে গেল, সেটা যদি 160 সিস্টোলিক এবং 110 ডায়াস্টোলিক পাওয়া যায়, এবং এটা যদি আবার যদি আমরা যদি 6 ঘন্টা পরে দেখি আবার একইভাবে পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু অর্থাৎ প্রথম দিকে যদি যেরকম হাই ব্লাড প্রেশার থাকে, অথবা কারো যদি দেখা যায় যে আমাদের কোনো কারণে আমরা যদি লিভার ফাংশন টেস্ট করে দেখি, ওখানে যদি লিভার এনজাইম বাড়া থাকে, আমরা যদি ক্রিয়েটিনিন রেশিও, ক্রিয়েটিনিন রেশিও আমরা একটা দেখি, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও দেখি আমরা একটা, সেটাও যদি অল্টার হয়,
তাহলেও কিন্তু আমরা প্রোটিন না থাকলেও তাকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলি। তো প্রিএক্লাম্পসিয়ার আসলে সবচেয়ে ডেঞ্জারাস যেটা সেটা আমরা বলি প্রিএক্লাম্পসিয়া তো নিজেই যে শরীরের এমন সব আমাদের ভাস্কুলার সিস্টেম যেটা বলি আমরা কার্ডিওভাস্কুলার বা ভাস্কুলার পেরিফেরাল ভাস্কুলার সিস্টেমে সবখানে একটা ভেসোকনস্ট্রিকশন করে, অর্থাৎ ভেসোকনস্ট্রিকশন হলো ব্লাড প্রেশার রেজ করার একটা বড় কারণ। আবার ব্লাড প্রেশার যদি ভেসোকনস্ট্রিকশন করে তাহলে কিডনি কিন্তু তার ব্লাড সাপ্লাই থেকে কিছুটা ডিপ্রাইভ হয়। সেই ক্ষেত্রে কিডনি থেকে যে আমাদের আমরা বলি যে কিডনিতে যে অর্গান আছে গ্লোমেরুলাস সেটা দিয়ে প্রোটিনও লিক হতে থাকে। এবং যদি দেখা যায় যে এরকম ভেসোকনস্ট্রিকশন থাকে তাহলে কিছুটা অক্সিজেন শূন্যতাও হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ওই যে অ্যানজিওটেনসিনিজম এনজাইম যেটা সেটা বেড়ে যায়, সেটার জন্য ব্লাড প্রেশার হতে পারে। এটা হলো একটা প্যাথোলজির আমরা বললাম যে এটা এই কারণে এখানে হয়তো দেখা যায় যে এই ভেসোকনস্ট্রিকশনের জন্য হয় এবং সেইটাই আলটিমেটলি দেখা যায় যে পুরা শরীরের মাল্টি অর্গান অনেকগুলো অর্গানকে আসলে এফেক্ট করে। যেমন আমরা বলি যে কিডনি, হার্ট, লিভার, ব্রেন এসবকে এফেক্ট করতে পারে। সেই সব ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। সেজন্য প্রিএক্লাম্পসিয়াটাকে আমরা সবসময় সতর্কতার সাথে দেখি এবং পেশেন্টের হলে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি এবং তার জন্য একটা যে চিকিৎসা সেই চিকিৎসাটা আমরা দিই। প্রিএক্লাম্পসিয়ার একটা কমন কমপ্লিকেশন হলো আমাদের দেশে এখন বলবো আমার এবং এটা একটা ম্যাটার্নাল ডেথেরও একটা বড় কারণ আমাদের, সেটা হলো এক্লাম্পসিয়া। অর্থাৎ ব্লাড প্রেশার আর পানি থাকবে, আবার সাথে প্রোটিনুরিয়া থাকবে, আবার যদি পেশেন্টের খিঁচুনি হয় তখনই আমরা তাকে প্রিএক্লাম্পসিয়াটাকে আর প্রিএক্লাম্পসিয়া বলি না, তখন এক্লাম্পসিয়া বলি। আর এক্লাম্পসিয়া হলো আমাদের মাতৃমৃত্যুর একটা প্রধান কারণ এবং সেই কারণে যে অনেকগুলো ডিজিজ কিন্তু পেশেন্টের আমরা বলি যে কন্ট্রোল করলে এটা ম্যাটার্নাল ডেথ প্রিভেন্ট করা যায়। কিন্তু আমরা প্রিএক্লাম্পসিয়াকে যদি আগে না ডিটেক্ট করতে না পারি তাহলে আমরা এবং চিকিৎসা করতে না পারি তাহলে কিন্তু আমরা এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে এক্লাম্পসিয়া প্রিভেন্ট করা যায় এবং এক্লাম্পসিয়ার কমপ্লিকেশন কিন্তু অনেক অনেক বেশি। আমাদের আমরা বলি যে ব্রেন এফেক্ট থেকে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট থেকে, কিডনি ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, আমরা ফুসফুসে পানি জমে যাওয়া, তারপরে শেষ পর্যন্ত চিকিৎসা না হলে হার্ট ফেল করা এবং আলটিমেটলি ডেথ হতে পারে। বাচ্চা তো মা এবং বাচ্চা দুজনেরই ইফেক্ট আছে। প্রিএক্লাম্পসিয়ারও একটা বড় ইফেক্ট হলো বাচ্চার গ্রোথ, যদি আর্লি প্রিএক্লাম্পসিয়া হয় তাহলে বাচ্চার গ্রোথ কম হয়। সেই ক্ষেত্রে আমরা ঠিক টাইমে, অর্থাৎ আমরা যদি ডায়াগনোসিসটা ঠিক মতো আগে করতে পারি সেই ক্ষেত্রে আমরা একটু আর্লি ডেলিভারি করে বাচ্চা মাকে সুস্থ রাখি। আর প্রিএক্লাম্পসিয়া যদি সিভিয়ার হয়ে যায় আসলে ট্রিটমেন্ট একটাই, সেটা হলো আমাদের ডেলিভারিটা করাতে হবে। তবে আমরা ওই ডেলিভারিটা কখন করাবো সেই সিদ্ধান্তটা আমরা একটা চিন্তা ভাবনা করে করি, যাতে মা, যেহেতু তার বাচ্চা যদি আমরা জানি বলি যে এজ অফ ভায়াবিলিটি, অর্থাৎ আমাদের দেশে আমরা 24 সপ্তাহ পরে বলি যে বাচ্চা যদি 24 সপ্তাহ, যদিও এখনো 24 থেকে 26 সপ্তাহের মধ্যে বাচ্চা হলে আমরা এখনো অনেক ক্ষেত্রে বাঁচাতে পারি না, তারপরেও আমরা বলি যে যদি দেখি যে বাচ্চাটা 30-32 সপ্তাহ হয়েছে তখন আমরা একটু জাজমেন্ট করে আমরা দেখি যে একটু সময় নিয়ে কন্ট্রোল করে তাকে আমরা একটু আর্লি ডেলিভারি করাই ফেলি। আর এক্লাম্পসিয়া হলো তার ট্রিটমেন্ট কিন্তু ডেলিভারি করাই ফেলা। তো সেটা ডেলিভারিটা আমরা নর্মাল হবে না সিজার হবে, আমরা তখন পেশেন্টের কন্ডিশনের উপর, সে যে লেবারে গেছে তার ডেলিভারি, নর্মাল ডেলিভারির মানে কতটুকু সম্ভাবনা আছে, কত তাড়াতাড়ি ডেলিভারি হবে, মায়ের কমপ্লিকেশন যেন না হয়, বেড়ে না যায়, এগুলো সব চিন্তা করে আমরা ডেলিভারির সিদ্ধান্ত নিই। জি, ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ভয়েস অফ ডক্টরস, পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের নলেজ পার্টনার অস্ট্রোকেল ডি এবং অস্ট্রোকেল জি, যেটি হচ্ছে এসকেফের ক্যালসিয়াম প্রিপারেশন। আমি এ পর্যায়ে সেই ক্যালসিয়াম নিয়ে একটু রওশনা ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে ক্যালসিয়ামের রোল আসলে কি প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি, বিফোর প্রেগনেন্সি অ্যান্ড যারা আমরা বলবো যে বয়োজ্যেষ্ঠ মহিলা যাদের আছেন, টোটাল মানে মাদারহুডের জন্য ক্যালসিয়ামের ভূমিকাটা আসলে কি, আপনি যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলেন। ম্যাডাম আনমিউট করতে হবে। যেটা বলছিল সালিহা তখন ধরে প্রিএক্লাম্পসিয়া, যেটা আসলে প্রিএক্লাম্পসিয়া কিন্তু প্রিভেন্টেবল ডিজিজ, এক্লাম্পসিয়াটা প্রিভেন্ট করা যায় না সেটা বলছিলেন উনি। এবং আমরা সবচেয়ে সোজা বাংলায় বলি যে আসলে খিচুড়ি হলে যখন হয় তখন সেটাকে আমরা বলি এক্লাম্পসিয়া। আর খিচুড়ি হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এতগুলা প্যাথোফিজিওলজি বলে গেলেন যে
তিনি, সেটাই আমাদের প্রি এক্লাম্পসিয়া। তো এই যে আপনি আপনার যে আমরা যে এখন আমাদের যত মা সারা বাংলাদেশ থেকে ফোন করছেন, আমরা কিন্তু সোজা বাংলায় বলি, একেবারে কথা বলি যে কি খাচ্ছেন, ক্যালসিয়াম খাচ্ছেন তো, কি ক্যালসিয়াম খাবো আমরা, বেশি কষ্ট করে লিখতে হয় অষ্টকাল ডি, খেয়ে যান কোনো রকম করে, 2 বেলা খেতে হবে অষ্টকাল ডি, 2 বেলা খেতে হবে। কিভাবে খেতে হবে? সকালে একটা, রাত্রে একটা, মাঝখানে কিন্তু আপনাকে আয়রন খাবেন। আয়রনের সঙ্গে কখনোই ক্যালসিয়াম খাওয়া যাবে না। তাই আয়রনের সঙ্গে ক্যালসিয়াম খেলে তার কিন্তু কোনো কার্যকারিতা হয় না, অসুবিধা হয়। আমি সেজন্য খুব এক্সপ্লেন করছি না অন্য কি কারণ হয়, শুধু দর্শকদের সুবিধার জন্য বলছি যে ক্যালসিয়াম এমন একটা প্রোডাক্ট যেটা সব বয়সেই লাগে। আমরা দেখি আমরা যেটা বলছি খাবারের মধ্যে থেকে অনেক সময় ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু সব খাবার থেকে আমরা তো সেটা গ্রহণ করতে পারি না। ছোট মাছ বলি, শাকসবজি বলি, সেগুলো থেকে আমরা সবসময় পাই না, কিন্তু সেই জন্য আমাদের এক্সট্রা কিছু ক্যালসিয়াম নিতেই হয়। সেটা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডেও নিতে হয়, আবার যখন রিপ্রোডাক্টিভ হেলথ আসে তখনও নিতে হয়, এবং গর্ভবতী মায়েদের নিতে হয়। আবার গর্ভবতী যখন শেষ হয়ে গেলো, মেনোপজ পেরিমেনোপজ স্টেজে যখন আসে, তখন হাড়ের উপরে যে তার ক্ষয় হচ্ছে তখনও নিতে হয়। কাজে ক্যালসিয়াম কিন্তু আমাদের মানে জীবনের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই জন্যই আমরা কিন্তু এখন ঠিক করেছি যে প্রত্যেক মাকে, মানে যারা নতুন গর্ভবতী হচ্ছেন বা তাদেরও বলি যে আগে থেকেও ক্যালসিয়াম খেতে পারেন আপনি। এবং আমরা বলি যে যদি এই ক্যালসিয়ামটা একমাত্র, এখন পর্যন্ত আমরা রিসার্চ করে জানতে পেরেছি যে ক্যালসিয়ামটা একমাত্র ড্রাগ যেটা এখন পর্যন্ত প্রি এক্লাম্পসিয়াটাকে রোধ করতে পারে। কারণ আমরা দেখি বাংলাদেশে এখনো ম্যাক্সিমাম ম্যাটারনাল ডেথ হচ্ছে এক্লাম্পসিয়াতে এবং প্রি এক্লাম্পসিয়াতে ডেথ হচ্ছে। তো কাজেই আমাদের এখন সবচেয়ে বড় মানে উচিত যে যেখানে যেই কোভিড সময় হোক আর নন কোভিড সময় হোক, ক্যালসিয়ামটা কিন্তু আমাদের প্রত্যেকের নিতে হবে। এবং এই ক্যালসিয়াম আমরা যে ইয়েদের বলি যে এটার অপকারিতা কিছু আছে কিনা, অনেক মা এসে কিন্তু আমাদেরকে বলেন যে ক্যালসিয়াম আমরা খাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। একটা হলো তার গিলতে কষ্ট হয় খাবার খাওয়ার সময়, এত বড় ট্যাবলেটটা খেতে পারেন না। আরেকটা হলো যে ক্যালসিয়াম খাওয়ার পরে অনেকের কিন্তু কনস্টিপেশন দেখা দেয়। সেই জন্য আমরা কিছু কিছু আমাদের সাথে যাদের ডক্টর মুরাদ সাহেব আছেন, আমরা তাদেরকে বলি সাইজ ছোট করা যায় কিনা, খাবার জন্য খাবার মানে প্যালেটেবল করার মতো কিছু করা যায় কিনা, বা ওই ইয়েতে এটার কনস্টিপেশন থেকে রক্ষা করার জন্য কিছু করা যায় কিনা। তো সেই জন্য কিছু কিছু কিন্তু এখন ফর্মও চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে যে যাতে নাকি মারা খেতে পারেন কষ্ট করে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেক মায়ের কখনোই কিন্তু ক্যালসিয়ামটা বাদ দেওয়া যাবে না, ক্যালসিয়ামটা খেয়ে যাবেন। এবং এটা কিন্তু শুধু গর্ভকালীন সময়ে না, আপনি যখন ব্রেস্ট ফিড করাচ্ছেন তখনও কিন্তু ক্যালসিয়ামটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। ব্রেস্ট ফিডিং এর আমরা অনেকে বলে যে 6 মাস খেলেই হবে, আমি বলি যে না, 2.5 বছর পর্যন্ত যদি মা দুধ খাওয়ান তাহলে কিন্তু 2.5 বছর পর্যন্তই মাকে ক্যালসিয়ামটা কন্টিনিউ করতে হবে। এর জন্য যে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া কিছু আছে তা কিন্তু নাই। ক্যালসিয়াম আমরা যেটুকু পাচ্ছি, যে পরিমাণে আমাদের বডিতে যায়, তাতে কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। আর পোস্ট মেনোপজাল পেশেন্ট বা মেনোপজাল পেশেন্টের জন্য বলছি যে তাদের জন্য কিন্তু ক্যালসিয়ামটা খুবই প্রয়োজনীয়। অনেকেরই কিন্তু প্রচন্ড তার হাড়ে ব্যথা হয়, খুব কষ্ট পান, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালাসিয়া। সেগুলো প্রিভেন্ট করার জন্যই আগে থেকেই আমরা বলি যে অনেক সময় বলি যে প্রি মেনোপজাল পার্ট থেকে আমাদের খাওয়া উচিত। আমরা যে অনেক সময় মনে করি যে এখন তো আমার বাচ্চা হওয়ার বয়স নেই, এখন আমার অন্যরকম, আমার এখন এসব ওষুধপত্র খাবার দরকার নেই, সেটা কিন্তু ঠিক না। আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা সেই জন্যই আগে থেকেই এই মাকে ক্যালসিয়াম দিতে হবে, যিনি এতদিন ধরে দীর্ঘকাল তিনি সন্তান উৎপাদন করেছেন, সংসার দেখেছেন, এখন তিনি একেবারেই তার নিজের জীবনটাকে দেখার জন্য, সুন্দর করার জন্য, চলাফেরা করার জন্য তাকে ক্যালসিয়ামটা গ্রহণ করতে হবে। এই ক্যালসিয়ামটা তার জীবনে, এই যে হাঁটা চলা করা, তার জীবনটাকে সুন্দর রাখা, সেটা ক্যালসিয়াম তার জন্য খুব দরকার। কাজে আমি মনে করি যে একজন মহিলার জীবনে ট্যাবলেট ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ ম্যাডাম অবশ্য চমৎকার বক্তব্যের জন্য। ম্যাডাম আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে অলরেডি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমরা কিন্তু আমাদের চুয়েবল ক্যালসিয়াম প্রিপারেশন, যেটাকে আমরা বলছি ভিটোক্যাল ডি, সেটা নিয়ে এসেছি, যেটা কিন্তু আমাদের পেশেন্টরা চাইলে মানে গিলে খাওয়া ছাড়াও কিন্তু ওনারা ক্যালসিয়ামটা খেতে পারবেন। তো এই পর্যায়ে আমি চলে যেতে চাচ্ছি সামিনা ম্যাডামের কাছে। সামিনা ম্যাডাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, একজন দর্শককে সেই প্রশ্নটি আমি করছি। আমাদের দর্শক যিনি, উনি প্রশ্ন করেছেন, ওনার বয়স হচ্ছে 65 বছর, উনি একজন মহিলা এবং উনি দীর্ঘদিন ধরে প্রেশার ওষুধ খাচ্ছেন, ওনার ডায়াবেটিস আছে এবং ওনাকে ডক্টর ক্যালসিয়ামও প্রেসক্রাইব করেছেন, কিন্তু উনি এত ওষুধ খাচ্ছেন, উনি বলছেন যে এত ওষুধের মধ্যে আমার কি ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন আছে কিনা। ম্যাডাম আপনি যদি একটু আমাদেরকে বলেন। ওনার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে এবং সাথে ওনাকে ক্যালসিয়াম দিয়েছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রফেসর রসনারা খুব সুন্দর করে বলেছেন যে আমাদের সারা জীবনেই যে ক্যালসিয়ামের যে ভূমিকা সেটা সম্বন্ধে বলেছে।
কাজেই আপনার অন্য মরবিডিটিস বা আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস যেটাই আছে না কেন, তার সাথে আপনি যদি ক্যালসিয়ামটা গ্রহণ করেন তাতে কোনো ক্ষতি নাই, বরঞ্চ আপনার প্রয়োজন। কারণ এটা আপনার হাড়টাকে মজবুত করবে। যেহেতু বয়সের সাথে সাথে যে আমরা বলি অস্টিওপোরোসিস, মানে হাড়ের ক্ষয় রোগ একটা তৈরি হয়, যেটা মনে করেন যে আমাদের মেয়েদের 35 এর পরে, বিশেষ করে যদি 40 থেকে আরম্ভ হয়, মেনোপজ হয়ে গেলে মাসিক যখন বন্ধ হয়ে যায় তখন ক্ষয় রোগটা আরো বেশি করে, হাড়ের ঘনত্ব কমে যায় এবং ক্ষয় রোগটা চলতে থাকে। সেজন্য আমি বলবো আপনার যে বয়স হয়ে গেছে সেই বয়সে আপনি এই ক্যালসিয়াম তো খাবেন, সেই সাথে হয়তো দেখা যাবে যে আপনার কনস্টিপেশন হয়ে যেতে পারে। তো আপনি সেইটার সাথে আপনি মানে যাতে পায়খানা কষা না হয়, আপনাকে প্রচুর পরিমাণে 1 নম্বর পানি, ক্যালসিয়াম খেলে পানি আপনাকে বেশি খেতেই হবে। আর 2 নম্বর শাকসবজিটা খাবেন যাতে পায়খানাটা ভালোভাবে হয়ে যায়। আর অন্যান্য যে খাবারগুলো সাথে বিশেষ করে হলুদ জাতীয় রঙের যে খাবারগুলো, ভিটামিন এ আছে এবং এর মধ্যে সি, ডি, এগুলো অনেক কিছুই আছে। এবং আমি বলবো যে ক্যালসিয়াম যেটা খাচ্ছেন সেটার সাথে ডিটা অ্যাড করার থাকে সাধারণত। তবে এই ডির একটা বিরাট ভূমিকা আছে। ডিটা না থাকলে ক্যালসিয়ামটা সহজে অ্যাবজর্ব হতে চায় না, এবং এই ডিটা কিন্তু শরীরের ইমিউনিটিও বাড়ায়। কাজে আজকাল অনেক বয়স্ক মহিলাদেরকে ভিটামিন D3 আমরা যোগ করি। তার কারণ আমরা একটা দেখেছি যে বাংলাদেশে অধিকাংশ মেয়েদের, ছেলেদেরও বোধহয় এটা সত্য, যে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আমরা দেখছি। কাজেই ক্যালসিয়াম না, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখছি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে ডেফিনেটলি সেই ক্যালসিয়াম অ্যাবজর্পশনও ভালো হবে না। সেজন্য আমরা ক্যালসিয়ামটাও বলি খাবেন এবং ভিটামিন ডি খাবেন। এবং ওনার জন্য আমি বলবো যে মা আপনি একটু এক্সারসাইজ বাসায় যেটুকুনি হয় আপনি করবেন। আর সেই সাথে এই এক্সারসাইজ ছাড়াও আপনি যেমন ছোট মাছ, তারপরে এমনি যে মাল্টা বা কমলা লেবুর রস, এগুলো ভিটামিন সি জাতীয় খাবার, এগুলো একটু গ্রহণ করবেন। খাবারের প্রতি যত্নবান হবেন। আপনি গরুর দুধ যদি খেতে না পারেন, এটাকে দই বানিয়ে খাওয়া। আমি সবার জন্যই বলবো যে প্রেগনেন্ট মা বা যারা আছেন সবার জন্য টক দইটা যদি খেতে পারেন খুব ভালো। আমি সবাইকে বলি 2 বেলা যদি টক দই খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা অনেকটা সুস্থ থাকে। এবং সেটার জন্য অনেকেই গরুর দুধ বা যে কোনো দুধ সহ্য করতে পারে না, কিন্তু তারা আবার এই যদি দই বানিয়ে খায়, এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। কাজেই আপনারা চেষ্টা করবেন যে খাবার থেকেও ক্যালসিয়ামটা গ্রহণ করতে। তো আমার মনে হয় যে যিনি বলেছেন আপনি এটা নিশ্চিন্তে খেতে পারেন, এবং খাওয়ার সময় বড়িটা যদি প্রয়োজন হয় ভেঙে খাবেন, না হলে যদি খেয়ে ফেলতে পারেন খুব ভালো। আর এছাড়া উনি তো বললেন যে একটা মানে ওই ট্যাবলেটটা দিয়ে দিলে ওটা গলে যায়, তারপর ওটা শরবতের মতো খেতে পারেন। জি জি জি, ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি এই মুহূর্তে সমন্বয়দা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় আমাদের ফেসবুক পেজে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে, আপনি যদি একটু প্রশ্নগুলো করেন। আমাদের ফেসবুকে অনেকে কমেন্ট করছেন, এবং যারা এতক্ষণ ধরে কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ কমেন্টগুলো করার জন্য, প্রশ্নগুলো করবার জন্য। দুঃখিত, আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল সেগুলো কভার করেছি, হয়তো সেগুলো থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। নুর আলম উনি বলছেন সেফ প্রেগনেন্সির কথা, ইন জেনারেল সেফ প্রেগনেন্সি নিয়ে জানতে চাচ্ছেন, এবং বেবি সেফ ডেলিভারি কিভাবে হবে। নুর আলম আরেকবার লিখেছেন, সেটাতে উনি এটা মেনশন করেছেন যে সব হসপিটাল ক্লিনিক যেহেতু রিস্কে, তো সেফ বেবি ডেলিভারি কিভাবে এনশিওর করা উচিত, সেটা আছে। আরো অনেক প্রশ্ন আছে অনেকের, এটা যদি আমি একটু নুর আলম সাহেব ওনার প্রশ্নটা একটু সালেহা ম্যাডাম আপনাকে করতে যাচ্ছি যে সেফ প্রেগন্যান্সি এবং সেফ ডেলিভারি ডিউরিং কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা সেফ প্রেগন্যান্সি এবং সেফ ডেলিভারি কিভাবে এনশিওর করতে পারি? আমরা নরমাল প্রেগন্যান্সির জন্য সেটা নরমাল প্রেগন্যান্সিতে না, এই 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 করোনা সিচুয়েশনে প্রশ্নটা জি, উনি করোনা সিচুয়েশনে জানতে চাচ্ছেন যে একটা সেফ প্রেগন্যান্সি থেকে আমরা সেফ ডেলিভারিটা এই করোনা সিচুয়েশনে কিভাবে এনশিওর করতে পারি? করোনা সিচুয়েশনে আমাদের যে আমাদের প্রেগন্যান্সিটাকে আমরা সেফ ডেলিভারি, আপনার প্রশ্নটা অবশ্য খুব এটা সময় উপযোগী হয়েছে। এই জন্য বলবো যে আমাদের এই মে মাসের 28 তারিখ সেফ মাদারহুড ডে, অর্থাৎ নিরাপদ মাতৃত্ব দিবস। তো সুতরাং এই করোনার ক্রান্তিকালে আমরা সেফ ডেলিভারি নিশ্চিত করার অবশ্যই আমাদেরকে অনেকগুলো পদক্ষেপ এগুলো আমরা নিচ্ছি। এর মধ্যে আমরা একজন মা যদি যিনি ডেলিভারি আসন্ন, আমরা আসলে সেফ ডেলিভারির জন্য যদি আমরা
শুরু করি, তাহলে প্রথমে আসলে এই মুহূর্তে আমি যদিও আমরা জানি যে নিরাপদ মাতৃত্বের জন্য একদম প্রেগনেন্সির আগে থেকেই আমাদের সতর্কতা থাকতে হয়, বা আমরা একটা প্ল্যান প্রেগনেন্সি বলি, বা আমরা একটা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের কথা বলি, কিন্তু এই মুহূর্তে আমরা যদি একজন প্রেগনেন্ট মায়ের জন্য আমি এএনসি থেকে আমাকে বলতে হবে, অর্থাৎ অ্যান্টিনেটাল চেক আপের একটা বিরাট রোল আছে আমরা সেই ডেলিভারি করানোর জন্য। এই করোনার ক্রান্তিকালেও এটা আরো অনেক বেশি সত্য, কারণ আমাদের কতগুলা সমস্যা রয়েছে। তা আমরা এই সময় আমরা যদি দেখা যায় যে পেশেন্টের ডেলিভারিটা আমরা এএনসির অর্থাৎ ডেলিভারি কিভাবে করাবো, আমরা ডেলিভারি কাছাকাছি সময় যার এসেছে যে পেশেন্টের, আমরা সাধারণত 32 সপ্তাহে এবং আমরা 4টা ফেস টু ফেস এএনসি করার কথা বলি, অর্থাৎ তারা যেন আমাদের কাছে এসে করে। তো করোনা কালে আমরা তাদেরকে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা রিমোট কনসালটেশনও করতেছি, তাদের যদি কোনো সমস্যা হয় তারা আমাদেরকে জানানোর জন্য। তো ফেস টু ফেস 4টার মধ্যে একটা 32 উইকস আমাদের করতে হয়, এবং সেটাতে আমরা তাদেরকে পেশেন্ট যদি আমাদের সাথে টেলিমেডিসিনও থাকবে, এবং আমরা যারা এখনো আমরা আসলে যে সীমিত আকারে চেম্বার করছি, এবং প্রত্যেক হাসপাতালে আমরা সীমিত আকারে হলো আমরা কিন্তু প্রাইভেট চেম্বারও যেমন করছি, আমরা প্রত্যেক হাসপাতালে কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি। তো সেই ক্ষেত্রে 32 উইকসে সে একটা ফেস টু ফেস এএনসি করবে, এবং সে 36 উইকসও একটা, আমি যদি এএনসি কথা বলি 36 উইকসে এএনসি করবে। তাহলে এইভাবে ফেস টু ফেস আমাদের কাছে আসবে, যাতে আমরা প্রেগনেন্সিটাকে অ্যাসেস করে দেখবো যে তার এমন কোনো কন্ডিশন আছে কিনা যেটাতে তার যদি যেমন ব্লাড প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, অথবা সিভিয়ার অ্যাজমা এরকম হিস্ট্রি আছে কিনা, অথবা প্রেগনেন্সি রিলেটেড কোনো কমপ্লিকেশন আছে কিনা। তাহলে সেই সব ক্ষেত্রে যাদের সিজারিয়ান সেকশন লাগবে তাদেরকে আমরা আগে সিজারের জন্য অ্যাডভাইস করব, এবং সেটা তারা নিকটস্থ হাসপাতালে, সেটা আমাদের টার্সিয়ারি লেভেল হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, অথবা যদি উপজেলাতেও থাকে উপজেলা থেকে রেফার করে দিয়ে, এবং শুধু রেফার করবে না, যিনি রেফার করবেন, যিনি চেক আপ করছেন, তিনি একটা লিঙ্কও তৈরি করে দিবেন, সেই জন্য সিজারিয়ান সেকশনটা তার যেখানে সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে তার কনভেনিয়েন্ট ওখানে গিয়ে সেই সিজারিয়ান সেকশনটা করতে পারে। সেই অ্যাডভাইসটা আমরা দিয়ে দেবো। অ্যাডভাইসের সাথে সাথে আমরা তাদেরকে ওই জায়গায় যেন রিচ করতে পারে, ওখানকার ডাক্তারের সাথে আমরা একটা যোগাযোগ রক্ষা করব, সে যেখানেই হোক, টেলিমেডি পেশেন্ট যদি আমাদের কাছে আসতে না পারে, আমরা যেই লেভেলেই থাকুক সেখান থেকে সেটা করবে। আর যদি আমরা যদি তার তেমন কোনো কমপ্লিকেশন না থাকে, তারপরেও কিন্তু আমরা তার ডেলিভারিটা আমরা সবসময় বলবো যে তাকে ইনস্টিটিউশনাল ডেলিভারি করানোর জন্য। আমরা হোম ডেলিভারিটাকে আসলে কখনো এনকারেজ করি না। এই জন্য করি না যে আমরা যেহেতু আগেই দেখেছি হোম ডেলিভারি হওয়ার জন্য যে অবস্ট্রাকটেড লেবার, তার জন্য অনেক মাকে মৃত্যুবরণ করতে হয়েছে, অনেকের রাপচার ইউটেরাসের জন্য, অনেকের ফিস্টুলা হয়েছে, ম্যাটারনাল মর্টালিটি অনেক বেশি ছিল। সেটাকে আমরা এই প্রসঙ্গক্রমে আমি বলছি, যেহেতু সিজারিয়ান এবং নর্মাল ডেলিভারি নিয়ে কিছু কিছু প্রশ্ন এসেছে, সেই জন্য আমি বলছি যে আমরা সবসময় এই জন্য যে আমরা আগে অনেক কষ্ট করে আমরা এএনসি, পিএনসি, সেফ মাদারহুডের যে 5-6টা পিলার আছে এগুলো এস্টাবলিশ করে আমরা কিন্তু পেশেন্টদেরকে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করেছে, বা যাদের সিজার লাগবে তাদেরকে সিজারের জন্য যেন সিজার ঠিকমতো জায়গায় পার্টোগ্রাফের মাধ্যমে, তাকে যারা নর্মাল ডেলিভারির চেষ্টা করবে তারা পার্টোগ্রাফের মাধ্যমে ডিটেক্ট করবে যে কার সিজার লাগবে, এবং যারা আসলে সিজার মেডিকেল ইন্ডিকেটেড তারাও যেন ঠিকমতো সিজার করতে পারে। এটা আমরা সবসময় বলে আসি, এবং মৃত্যু আমরা এইভাবে অনেক কমিয়েছি। সুতরাং এই করোনা কালেও আমরা হোম ডেলিভারিকে আমরা এনকারেজ করবো না, কারণ যদিও বলা হচ্ছে হোম ডেলিভারি অনেক করছে, কিন্তু এটা অনেক কমপ্লিকেশন দেখা দিচ্ছে, রাপচার ইউটেরাস থেকে ডেথ, এবং এদের মরবিডিটি কত, মানে অর্থাৎ এদের কী কমপ্লিকেশন আছে, পরবর্তীতে ওরা কী সমস্যায় ভুগবে, সেইগুলোও কিন্তু পরবর্তীতে হয়তো আমরা 3 মাসের একটা সমীক্ষা দিয়ে বলতে পারবো না, পরবর্তীতে হয়তো এটা একটা আমাদের স্টাডি করলে, রিসার্চ করলে বেরিয়ে আসবে। সুতরাং আমাদের নিরাপদ মাতৃত্বের নিশ্চিত করার জন্যই এই কালে তাকে আমরা, যার সিজারিয়ান লাগবে তাকে সিজারের ব্যবস্থা করবো, এবং সেটা আমরা কখনো কোনো পেশেন্টকে ফিরাবো না, এবং তাদের ব্লাড প্রেশার থাকলে, তাদের ডায়াবেটিস থাকলে সেটা কিভাবে কন্ট্রোল করবে সেটা টেলিমেডিসিনের মাধ্যমে আমরা পাবো। কোনো রকম সমস্যা এবং হসপিটালাইজড ডেলিভারিটাকে, মানে ইনস্টিটিউশন ডেলিভারিটাকে ম্যাডাম আমরা বেশি অ্যাপ্রিশিয়েট করছি যে ডেলিভারির ক্ষেত্রে করব, এবং সেইখানে আমরা অবশ্যই যদি আপনি যদি বলেন যে এটাতে
সাথে যদি করোনা পজিটিভ কোনো, আমরা সবাইকে উৎসাহিত আমরা বলছি যে করোনা পজিটিভ হলেও কিন্তু প্রত্যেক হাসপাতালে কিন্তু রুগী নিতে হবে, অর্থাৎ কোনো স্পেস না থাকলে আর একটা ডেলিভারি পাশে একটা স্পেস করে সেখানে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা নর্মাল ওই যে ট্রায়াল সিস্টেম যেটা বলা হয়েছে, যাদের কোভিড পজিটিভ না তাদেরকে আমরা নর্মাল প্রেগন্যান্সি ইউনিটে পাঠিয়ে দেব, আর যারা করোনা তাদেরকে আমরা একটা আইসোলেটেড সেন্টারে পাঠাবো, এবং যাদের সত্যি করোনা ডায়াগনোসিস হয়েছে তাদেরকে আমরা ডেডিকেটেড হাসপাতালে পাঠাবো। আর এই সময় সেফ ডেলিভারির জন্য মা বা তার বাচ্চা যেন আক্রান্ত না হয়, আগেই সামিনা আপা বলেছি কি আমাদের ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ তার আমরা বলি যে তার অবশ্যই মাস্ক করতে হবে। এখন মাস্ক ফর অল বলছি আমরা, সেটা আমরা নন কোভিড সবার জন্য মাস্ক করতে হবে, হাত বারবার সাবান দিয়ে ধুতে হবে, তারপরে আমাদের আমরা ডিসটেন্স এটা মেনটেন করতে হবে, এবং সোশ্যাল ডিসটেন্সিং, কাফিং এটিকেট এগুলো আমাদের মেনটেন করতে হবে। জি, ধন্যবাদ ম্যাডাম আপনার চমৎকার উত্তরের জন্য। আমি আমাদের তিনজন অতিথিকেই বলবো, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, যে প্রশ্নগুলো আমাদের সমন্বয়দা উনি করবেন। আমরা খুব সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবো। সমন্বয়দা, আপনি যদি প্রশ্নগুলো করেন। আসলে কারণ অনেকেই আমাদেরকে লাইভের মাধ্যমে দেখছে, এবিসি রেডিওর পেজের মাধ্যমে, তো অনেক প্রশ্ন আসছে, সময় স্বল্পতাও আছে, ইফতারের সময়ও এগিয়ে আসছে, তাই বলছি ম্যাডাম যে একদম স্পেসিফিকলি যতদূর আমরা পারি সেটা অ্যাড্রেস যদি করে দিতে পারি তাদেরকে সাহায্য করতে পারি কিভাবে। এবং তাহমিনা ইয়াসমিন বিনতি উনি অনেকবার লিখেছেন এবং প্রায় একদম শুরু থেকেই লিখছেন যে উনি আসলে ওনার বয়স 25, প্রেগনেন্সির 19তম সপ্তাহ চলছে এবং এখনো খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন না, ভাত সবজি খেতে পারে না, বমি লাগে, ওটস, মিল্ক, কলা, রুটি, ফ্রুট এগুলো শুধু খাচ্ছেন, বিরিয়ানি, পোলাও এইসব খাবার মোটামুটি খেতে পারেন। টিএসএইচ কম ছিল প্রেগনেন্সির শুরু থেকে, এখন পর্যন্ত থাইরক্স 25 mg খাচ্ছে। প্রেগনেন্সির শুরু থেকে কোমর ব্যথা এবং পেট ব্যথা ছিল, তাই ডক্টর আরেকটা জিনিস যেটা সাজেস্ট করেছেন সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, যেটা এখনো খাচ্ছি, আমরা কমেন্টস দিয়ে দিয়েছি। এবং কোয়েশ্চেন হলো এই দুইটা মেডিসিন কি উনি একত্রে দিতে পারবেন কিনা। জি, আমি রওশনা ম্যাডামকে বলছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যিনি প্রস্তুতি করেছেন, আপনার এখন 17 সপ্তাহ 18 সপ্তাহ চলছে, আপনি যেগুলো খাচ্ছেন, আপনি একটা কথা মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রেগনেন্সিতে যা ইচ্ছা তাই খেতে পারেন। আপনি খেতে পারছেন না, সেই জন্য আমরা অনেক সময় বলি যে খেতে না পারার জন্য একটা ওষুধ আমরা দিই, যে এটা বমি যাতে না হয়, মানে খাবার ভাবটা যেন থাকে, সেই জন্য বমির একটা ওষুধ খেয়ে আপনি যা ইচ্ছা খেতে পারেন, কোনো খাবার কোনো অসুবিধা নেই। আর ওই যে বলছে যে ওটস টোটস ইত্যাদি খাচ্ছেন, তাকে না খেয়ে বাসায় সবাই যা খাচ্ছে আপনি তাই খাবেন। আর থাইরয়েডের কথা যেটা বলছেন সেটা আমি বলছি যে থাইরয়েড 25 মিলিগ্রাম খাচ্ছেন, কম ছিল, আপনি দেখে চেক করে নিন। কারণ আমরা বলছি যে অনেক সময় 1.5 এটা বাড়াতে হয় থাইরয়েডটা প্রেগনেন্সির সময়, কাজে আমরা মনে করি যে প্রেগনেন্সির সময় আপনি থাইরয়েডটা আবার একটু বাড়িয়ে নিয়ে খেতে পারেন, সেটা একটু টেস্ট করে দেখে নেন এবং পরামর্শ নিন। এবং আমার মনে হয় যে এই সময়টা চলছে, আর কিছুদিন পরে আপনি হয়তো একটা 20 সপ্তাহ হলে একটা অ্যানোমালি স্ক্যান করাতে যাবেন। আপনি কিন্তু লাইফটাকে আরো সুন্দর করে নেন, ভাববেন যে কিচ্ছু কষ্ট নাই, সবাই তো মা হচ্ছে। আপনি দেখবেন যে পাশে যেটা ভাঙে সাথে সেও মা হচ্ছে, আমিও মা হচ্ছি, কাজে ভয়ের কিচ্ছু নেই। আমি যা পাবো তাই খাবো, প্রচুর পরিমাণে পানি খাবো, এবং সব পরিবারের সবাই মিলে যা খাচ্ছে তার চেয়ে একটু বেশি পরিমাণে খাবো, ভয় নেই আপনার কিছু। ধন্যবাদ। ধন্যবাদ অনেক প্রিসাইজ উত্তরটি দেওয়ার জন্য। অনেকে আমাদেরকে পাশাপাশি এটাও লিখছেন, যেমন চিপলু বলেছেন এক্সেলেন্ট ইনিশিয়েটিভ, অনেকে বলছেন যে ভালো, ভেরি গুড ডিসকাশন, সুজন তালুকদার বলছেন। তো অনেকে অ্যাপ্রিশিয়েট করছেন এই উদ্যোগটা। এসকে ফার্মাসিউটিক্যালসকে বিশেষ ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নিয়ে আমাদের সাথে থাকবার জন্য। হারিস আহমেদ বলছেন অনেক ভালো কাজ। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে কাজী আকিব মোশাররফ, উনি বলছেন there is higher chance of heartburn during pregnancy. Can pregnant mothers take esophageal MUPS at home at this stage? এটাই যেহেতু can it be taken before or after meal? এটা নিয়ে জি, আমি সামিনা ম্যাডামকে বলছি। ম্যাডাম, আপনি যদি উত্তরটি করেন। না, আমার মনে হয় যে হার্টবার্ন যেটা হচ্ছে সেটার জন্য যে উনি যেটা খাচ্ছেন সেটা আপনি ওই ইসরোল মাপস বা যেটাই মাপসটা খাওয়ার আগে পরে কোনোটাই অসুবিধা নেই, সেটা আপনি খাবেন। আর মানে আপনার স্ত্রী যিনি খাচ্ছেন তাকে খাওয়াবেন, এবং এটাতে কোনো প্রেগনেন্সির ওপর কোনো অ্যাডভার্স এফেক্ট নেই, কাজে আপনি এটা খেয়ে যেতে পারেন এই প্রেগনেন্সির সময়ে। আর হার্টবার্নের জন্য যেটা হচ্ছে এটাই, মানে প্রেগনেন্সিতে অনেকেরই হার্টবার্ন হয়, তার কারণ এই হরমোনগুলোর এফেক্টে দেখা যায় যে এই হার্টবার্নটা হচ্ছে। কাজে এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এবং এত সুন্দর সুন্দর ওষুধ আছে এই হার্টবার্ন কমানোর জন্য,
আমার মনে হয় সেগুলো যেটা আপনি বললেন সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই, আপনি চালিয়ে যেতে পারেন। জি ধন্যবাদ ম্যাডাম। পরের ইয়েতে যদি যাই, মুরাদ ভাই, মোর্শেদ হাসান লিখেছেন এক্সেলেন্ট ডিসকাশন, ম্যাডামকে ধন্যবাদ, এরকম একটা কথা বলছেন। রথি ফাইজুন উনি বলছেন obstacle G intake during pregnancy reduce the risk of pre-eclampsia. হ্যাঁ, সালেহ ম্যাডাম উনি জানতে চাচ্ছেন যে অস্ট্রোকেল জি যদি কেউ খায় তাহলে কি সেটা প্রি এক্লাম্পসিয়া রিস্কটাকে কমায় কিনা? হ্যাঁ, এটার আমরা অবশ্যই প্রথম উত্তর হলো হ্যাঁ, ক্যালসিয়ামের একটা রোল আছে প্রি এক্লাম্পসিয়া প্রিভেন্ট করা। আমরা জানি প্রি এক্লাম্পসিয়া প্রিভেন্ট করার জন্য আমরা যে সমস্ত ড্রাগ প্রেসক্রাইব করি তার মধ্যে ক্যালসিয়াম একটা অন্যতম, এবং আমরা বলি যে অ্যাসপিরিন আর একটা ওষুধ আছে, আমরা সেটাও প্রেসক্রাইব করি, যে যেটা দুটোরই একটা ভালো রোল আছে প্রি এক্লাম্পসিয়া প্রিভেন্ট করার জন্য। তো রচনা আপা ঠিকই বলেছেন, আসলে আমরা এক্লাম্পসিয়া আমরা প্রিভেন্ট করতে পারি, প্রি এক্লাম্পসিয়া সবসময় প্রিভেন্ট করতে পারি না। এবং যেহেতু এটার আমরা বলি যে ডিজিজ অফ থিওরি, এবং ভালো এখনো পুরোপুরি এটা আমরা ভালোভাবে আমাদের এর প্রি এক্লাম্পসিয়ার প্যাথোলজি সম্পর্কে এখন আমাদের জ্ঞান আসলে। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। সুতরাং আমরা কিন্তু তারপরেও এইটাই এসেছে যে প্রিভেনশন প্রি এক্লাম্পসিয়া প্রিভেন্ট করার জন্য ক্যালসিয়ামের একটা বিরাট রোল আছে, এবং সেটা হাই ডোজে দিতে হবে আমাদের। তো সুতরাং অস্ট্রোকেল কথা আপনারা বলেছেন, তো অস্ট্রোকেল ডি যেহেতু এটাতে একটা ক্যালসিয়াম, সেটা আমরা দিব। এটা 2 গ্রাম আমাদেরকে দিতে হবে প্রথম থেকে 12 উইকস প্রেগন্যান্সি থেকে আমাদের প্রেসক্রাইব করতে হবে। এবং দেখা যাচ্ছে যে আমরা যদি হাই ডোজে আমরা ক্যালসিয়াম আমরা যদি কোনো প্রেগন্যান্ট ওমেনকে প্রেসক্রাইব করি আগে থেকে, অর্থাৎ যাদের রিস্ক আছে, অর্থাৎ যাদের দেখা যায় যে তাদের আগে থেকে হাইপারটেনশন আছে, বাবা ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, অথবা তার আগের প্রেগনেন্সিতে প্রি এক্লাম্পসিয়া হয়েছিল অথবা এক্লাম্পসিয়া হয়েছিল, সেই সব পেশেন্টকে আমরা ক্যালসিয়াম দিই। এবং আসলে কিছুটা হলেও এখনো পর্যন্ত যতগুলো রিসার্চ হয়েছে এখানে বলা আছে ক্যালসিয়াম এর একটা ভালো রোল আছে, করার একটা ভালো রোল আছে। জি ধন্যবাদ ম্যাডাম। সমন্বয় দা, আপনার কাছে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে। জি, যেমন এটা রিলেটেড সুমন চক্রবর্তী বলছেন প্রি এক্লাম্পসিয়া is a complicated condition in pregnancy. Thanks SK Pharmaceuticals to discuss this issue to renowned gynecologists. Even pregnant wife of a pharmacist is known to have lost her life because of pre-eclampsia when he was in an official tour. এটা বলছেন, so it's a very important issue, এবং ধন্যবাদ জানাচ্ছেন যে আমরা এই ইস্যুটা যেহেতু অ্যাড্রেস করতে পারছি। আরেকটা প্রশ্ন আছে, ফেরদৌসী জান্নাত উনি লিখেছেন যে ম্যাম আমি প্রেগন্যান্সির জন্য ট্রিটমেন্ট নেই, তার মধ্যে কিছু মেডিসিন কন্টিনিউ আছে, আমি উনি 2 মাস প্রেগনেন্ট, যে ডক্টর আমার ট্রিটমেন্ট করছেন সেখান থেকে দূরে আছেন উনি, যে মেডিসিন গুলো লিখেছেন সেগুলো উনি লিখে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কি আমি এখনো কন্টিনিউ করব কিনা, হরমোনাল প্রবলেম হচ্ছে এটা মেনশন করেছেন। জি রচনা ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ ফেরদৌসী জান্নাত, আপনি যেগুলো খাচ্ছেন এগুলো খেয়ে যান, এখন অসুবিধা নেই, আপনি আরো 1টা মাস অপেক্ষা করতে পারেন। কারণ যদি দূর হয় আপনার কাছ থেকে, আপনার এখনই ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়নি, যে ওষুধ দিয়েছেন জেডএনএফ, আপনি একটা থাইরয়েড খাচ্ছেন, আপনি এটাই খেয়ে যান, এবং প্রচুর পরিমাণে কমেট খাচ্ছেন, সেটাকে খেয়ে যাবেন। তবে আমার মনে হয় যে আপনি এই 1টা মাস পার হলেই আপনি ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন, পরবর্তী আপনার কি কমপ্লিকেশন হতে পারে, এই আপনি নিশ্চয়ই আপনার ডায়াবেটিক আছে বা আদার্স অন্য কিছু আছে কিনা সেটা দেখার জন্য, বা বাচ্চা হচ্ছিল না বলে হয়তো আপনাকে ওষুধ দিচ্ছিল। তো আমার মনে হয় আপনি 1টা মাস নিশ্চিন্তে ঘরে বসে এই ওষুধগুলাই খাবেন। জি ধন্যবাদ ম্যাডাম। জি, আরো কিছু প্রশ্ন আছে, যেমন মেহেদী হাসান উনি একজনের হয়ে হয়তো লিখেছেন যে 5 মাস প্রেগনেন্ট, ডক্টরস দেখাচ্ছে 3 মাস থেকে, ক্যালসিয়াম এবং ওষুধের কথা বলছেন, বিকেলে খেতে বলেছে, এবং কিন্তু এখন ডক্টর দেখাতে পারছেন না, এই মেডিসিন গুলো কন্টিনিউ করবেন কিনা, এবং এইজ বলছেন যে 20 বছর। সেই প্রশ্নটা যদি পৃথিবী ভাই আমরা যদি একটু দেখিয়ে দিতে পারি, মেহেদী হাসান এমপি ওনার ফেসবুক নেম, উনি বলছেন। জি, আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি। আমি সামিনা ম্যাডামকে অনুরোধ করছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি, আমি বলবো যে 5 মাসের প্রেগনেন্সি, এবং এটা একটা খুব সুন্দর সময়। এরপর থেকে সাধারণত দেখা যায় যে প্রথম 3 মাসে যে সমস্যাগুলো 4 মাসে ছিল সেটা কেটে গেছে, এখন 5 মাসের পা পড়েছে, এখন সাধারণত দেখা যায় যে এই সময়টা ভালো যায়, এবং তুমি যে ওষুধগুলো খাচ্ছ সেটা তুমি কন্টিনিউ করো।
আমি দেখেছি যেগুলো খাচ্ছ তুমি সেগুলোই তুমি কন্টিনিউ করো, এবং এতে এর পরবর্তীতে যেটা করতে হবে যে তোমার হয়তো টিকা নেওয়া নাই বা যদি আগে নেওয়া থাকে, অনেকেরই রিপ্রোডাক্টিভ রেটে 5টা কমপ্লিট করা থাকে, যদি তোমার সেই 5টা ডোজ কমপ্লিট না করা থাকে তাহলে টিকা তোমাকে নিতে হবে। এখনই যে আজকেই যে গিয়ে নিতে হবে আমি সেটা বলবো না। তুমি এই এখন যেহেতু কোভিড সময় আমরা এবং সংক্রমণটা খুব বেশি হচ্ছে, এজন্য আমি তোমাকে ঘরের বাইরে বের হতে বলবো না। আর টিকা আজকে নেয়াই তোমার জরুরি না, তুমি 1 মাস পরে নিলেও তোমার যথেষ্ট সময় আছে। 1 মাস পরেও যদি তুমি নাও তারপরে আর 1 মাস পরে আরেকটা নিবে। কাজেই তুমি এই সময় বের হও না, তুমি ঘরে যেগুলো ওষুধ খাচ্ছ সেই সাথে আমি বলবো তোমার পুষ্টির দিকে নজর দিতে হবে, এবং পুষ্টিকর খাবার সব রকমই খাবে তুমি। আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে যে ভাত, মাছ, সবজি যেটাই আমরা খাই তার সাথে তুমি বেশি করে একটা করে ফল বেশি খাবে, এবং এখন ভিটামিন সি জাতীয় ফলটা আমরা বলছি যে এই কোভিড সময় সবারই খাওয়া উচিত, তুমিও সেগুলো খাবে। আর একটু এক্সারসাইজ করতে হবে। আমরা এখন সবাইকেই বলি যে এখন সবারই এক্সারসাইজ করা দরকার, যে হালকা কিছু ব্যায়াম আছে, অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা এগুলো করতে বলি। কাজেই আমার মনে হয় যে তুমি ভালো থাকবে আশা করি। যেগুলো চলছে, ক্যালসিয়াম খাচ্ছ, আয়রন খাচ্ছ, এগুলো খেয়ে যাও। আর তুমি তোমার পুষ্টির দিকে নজর রাখো। আর এর পরবর্তীতে পরে যখন তোমার সুসময় আসবে তখন তুমি একটু যখন সংক্রমণ কমে যাবে পরে তুমি কাউকে দেখিয়ে, সামনাসামনি দেখিয়ে যদি দরকার হয় আল্ট্রাসাউন্ড করে। জি ধন্যবাদ ম্যাডাম। জি ধন্যবাদ। আমরা একটু ফিডব্যাক পাচ্ছি বোধহয়, একটু জাস্ট মিউট করে কেয়ারফুল থাকলে ভালো হয়। কামরুন নাহার জানতে চাচ্ছেন প্রেগন্যান্সিতে রোজা রাখার কি কি ঝুঁকি আছে সেটার বিষয়ে জানতে চাচ্ছেন। জি আমি অনুরোধ করছি সালেহা ম্যাডামকে। ম্যাডাম খুব সংক্ষেপে, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন। প্রেগনেন্সিতে আসলে আমরা যদি একজন সুস্থ মায়ের, একজন সুস্থ মা যদি, অর্থাৎ মা তার শারীরিকভাবে মানসিকভাবে যদি সে সুস্থ থাকে তাহলে রোজা রাখার কোনো ঝুঁকি নেই। তবে আমরা যেটা বলি, প্রথম দিকে যদি কোনো মায়ের অনেক বমি হয়, বারবার বমি হতে থাকে এবং তার নিউট্রিশনের সমস্যা অর্থাৎ খাওয়া দাওয়ার সমস্যা যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে তার অবশ্যই তার নিজেরও স্বাস্থ্যের যেমন সমস্যা হবে, যে সাথে বাচ্চাও তার এফেক্ট হতে পারে। সেই ক্ষেত্রে আমরা রোজা আমরা সাধারণত না রাখতেই বলি, যেন তার নিউট্রিশনটা ঠিক থাকে, তার বাচ্চার নিউট্রিশনটাও ঠিক থাকে। এবং যাদের আসলে আগে থেকে কোনো মানে এমন হিস্ট্রি আছে যে তার বাচ্চার গ্রোথটা বেশি ভালো হচ্ছে না, সেরকম যদি এই মুহূর্তে যখন সে প্রেগনেন্ট এই সময় যদি থাকে, অথবা তার যদি ওরকম কোনো হিস্ট্রি থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে আমরা মনে করি যে তার রোজাটা না রাখলেই বেশি ভালো, এবং সেটা ধর্মমতে সে পরে সেটা করে দিবে। আবার যদি দেখা যায় যে ডায়াবেটিস যাদের আছে, এবং ডায়াবেটিস যাদের আছে বলা হয় যে ওয়েল কন্ট্রোল থাকে, অর্থাৎ ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোল থাকলে ইভেন ইনসুলিনও নেওয়া যাবে এখন, ধর্মীয় মতো এটা মানে অ্যালাউড, যে রোজা রাখা যাবে, ইনসুলিনও নেওয়া যাবে, রোজাও রাখা যাবে, এবং ডায়াবেটিসটা ঠিকমতো কন্ট্রোল করতে হবে। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে এবং তাকে বারবার ইনসুলিন নিতে হয়, এবং তার যে আমরা যে তাদের বলি যে তার যেমন ড্রাগের এই যে ইনসুলিন নেওয়াটাও যেমন তার জরুরি, তার খাওয়া দাওয়ার যে ডায়াবেটিসের ডায়েটের সাথে একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, ডায়েটটাকে অনেক মডিফাই করে দিতে হয়। সুতরাং আনকন্ট্রোল থাকলে সেই ক্ষেত্রে তার আমার রোজা না রাখাই ভালো। আর এমনিতে যদি একজন সুস্থ, মানসিক শারীরিকভাবে সুস্থ থাকে, তবে একজন মা রোজা রাখতে কোনো অসুবিধা নেই। জি ধন্যবাদ ম্যাডাম চমৎকার উত্তরের জন্য। জি সমন্বয়। জি আমরা আসলে প্রায় তো শেষ প্রান্তে চলে এসেছি। আরো মানুষ আসলে প্রেগন্যান্সি রিলেটেড, প্রেগন্যান্সির মধ্যে রোজা রাখার বিষয়টা আরো একটু মানুষ করছিলেন। তো ম্যাডাম তো শেষের দিকে ডায়াবেটিক হলে ওটার কথা বলেছেন, বাট ইন জেনারেল আমরা বুঝলাম যে ডায়াবেটিক না হলে আসলে চাইলে রোজা রাখতে পারে, রাইট? আরো কিছু প্রশ্ন ইন জেনারেল ছিল, সেটা হচ্ছে যে আসলে এই অবস্থায় কি কি ফ্যাক্টরস কনসিডার করে কনসিভ করা উচিত। যেমন রথি ফাইজুল এটা জানতে চাচ্ছিলেন যে হোয়াট হেলথ ফ্যাক্টর শুড ওমেন কনসিডার বিফোর কনসিভিং, এরকম একটা প্রশ্ন ছিল। এবং আরেকটা জেনারিক কোয়েশ্চেনের মধ্যে ছিল হচ্ছে যে যেমন মেঘ স্মৃতি জানতে চাচ্ছে যে প্রেগন্যান্সিতে চেকআপ কত উইক থেকে নিডেড ম্যাডাম? জি
জি, আমি প্রথম প্রশ্নটাকে আমি খুবই চমৎকার একটি প্রশ্ন বলবো। রওশনা ম্যাডাম, আপনি যদি প্রথম প্রশ্নটির উত্তরটি করেন। প্রথমটাই বলি যে আসলে আমাদের এই সময়টাতে আমরা সবসময় বলি যে যে কোনো প্রেগনেন্সি নেওয়ার আগে একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং করা উচিত। মানে আমি কি প্রেগনেন্সি নেওয়ার আমার সময় হয়েছে কিনা, আমি কিভাবে প্রেগনেন্সি নিব, দুজন একটা কাপলদের কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যগত দিক থেকে, শিক্ষাগত, সবচেয়ে তার আর্থিক ঠিক আছে কিনা। হঠাৎ করে তিনি প্রেগনেন্সি হয়ে গেলেন, তার মনে করলেন তার পিএইচডি করা শেষ হয়নি, তো কাজেই এইগুলো চিন্তা করে প্রি কনসেপশনাল একটা কাউন্সিলিং করতে হয়। এবং প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর সময় যদি উনি মনে করেন আগামী 3 মাসের মধ্যে প্রেগনেন্সি নেবেন, তাকে আমরা বলি আগে থেকে একটা ওষুধ খেতে হয়, সেটাকে বলি ফলিক অ্যাসিড, সেটা খেয়ে যেতে হবে। এটা হলো প্রি কনসেপশনাল কাউন্সিলিং। আর এখন এই মুহূর্তে আমরা বলছি যে আপনি যদি খুব আপনার প্রয়োজন না হয়, আপনার বয়স যদি একেবারে 38-40-এর কাছাকাছি না হয়, যে মহিলা তিনি যদি মনে করেন যে আমি আরেকটু ওয়েট করতে পারবো, বা ইউনিক কাপল বা যে কোনো মহিলাই, আমরা বলছি, বারবারই বলছি যে এই রকম একটা বৈশ্বিক মহাবিপর্যয়ের সময় যে ভাইরাস সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, কাজে এখন মনে করছি যে আপনি প্রেগনেন্সিটা না নেওয়াই ভালো হবে। এবং এটি বোধহয় প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন কিছু ছিল? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কি জানো সমন্বিতা, দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? মানে কত নম্বর উইক থেকে আসলে চেকআপে যাবে? হ্যাঁ, চেকআপে যাবেন। আমরা কিন্তু আমরা একটা তৈরি করেছি টেবিল। আমরা প্রথম দিকে বলতাম যে মা কখনোই, আমাদের বলছি গর্ভবতী মাদেরকে বাইরে বের না হয় ভালো, কোনো পরিবারে না চলতে পারতে ভালো হয়। কিন্তু আমরা এখন চেঞ্জ করেছি যে না, একদম বাড়িতে আপনি থাকবেন না। আপনি কিছু কিছু পরামর্শ আপনি আমরা বলছি যে এই প্রথম দিকে আপনারা হয়তো 20 সপ্তাহ আগ পর্যন্ত আমরা টেলিফোন করছি। প্রত্যেকে কিন্তু আমাদের প্রায় 2200 মেম্বার, এছাড়াও কিন্তু আমরা দেখেছি এই পর্যন্ত কাউন্ট করে প্রায় 4000 টেলিফোন কথা বলছে। কাজে টেলিফোনিক আপনি অ্যাডভাইসটা নেন। 20 সপ্তাহে একবার আপনি আসুন, আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে, সেটা উপজেলা হতে পারে, ইউনিয়ন কাউন্সিল হতে পারে, কমিউনিটি লেভেল হতে পারে, এবং টারশিয়ারি কেয়ার লেভেল বা ঢাকা শহরের যে কোনো ক্লিনিক বা রাজশাহীর যে কোনো ক্লিনিক হতে পারে। এবং 20 সপ্তাহে আপনি এসে ফেস টু ফেস দেখে আপনি একটা অ্যানোমালি স্ক্যান করে নিতে পারেন। এবং তারপরে আমি বলছি, তারপর আবার আপনি মানে টেলিফোনিক মাধ্যমে আপনার কমপ্লেন্ট গুলো জানাতে পারেন। আবার গিয়ে আপনি 28 সপ্তাহে আর একবার দেখাতে পারেন। নেক্সট আপনি 32 সপ্তাহে আর একবার আসবেন, এবং নেক্সট 36 উইকস আর একবার আসবেন। আপনি কোথায় ডেলিভারি করাবেন, কিভাবে করাবেন, আপনার স্থানটা কোথায় হবে, দূরত্বটা কতটুকু, ব্লাড গ্রুপ ঠিক আছে কিনা, ব্লাড তৈরি আছে কিনা, কিভাবে আপনি ওই স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, এইগুলো ঠিক করার জন্য ওই সময়টাতে আপনি আসবেন। আপনার বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, নর্মাল ডেলিভারি হবে কিনা, সিজারিয়ান সেকশন লাগবে কিনা, সব ব্যাপারটি আপনি তখন আলাপ করবেন। আর ইতিমধ্যে তাহলে 4টি ভিজিট আপনারা সামনাসামনি আসবেন, আর 4টা ভিজিট হচ্ছে আপনারা বাড়িতে বসেই টেলিফোনে অ্যাডভাইস দেবেন। তাহলে কিন্তু আপনি একটা সেফ ডেলিভারি যে কথাটা বলছিলেন, সেটার কিন্তু একটা বড় উত্তর এটা, যে আপনি নিশ্চিন্ত মনে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনি ডেলিভারিটা করাতে পারবেন। সেটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজার হোক। ঘরে কখনোই থাকবেন না, হোম ডেলিভারি আমরা একবারই চাচ্ছি না। জি, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। এবং আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে, আমি কোশ্চেনটি একটু করতে যাচ্ছি। আমাদেরকে এসএমএস এর মাধ্যমে একজন জানিয়েছেন ওনার বয়স হচ্ছে 28, এটা হচ্ছে ওনার দ্বিতীয় বেবি, এবং ওনার বেবির বয়স হচ্ছে 9 মাস। বেবি এখনো মায়ের দুধ খায়, কিন্তু উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই রিসেন্টলি কোভিড পজিটিভ হয়েছেন। উনি এখন ওনার বেবিকে মায়ের দুধ খাওয়াতে পারবেন কিনা? সামিনা ম্যাডাম। আচ্ছা, আমি একটা কথা বলি যে মায়ের দুধ খাওয়ানো, আমরা নিউবর্ন বেবির জন্য আমরা বলি যে খাওয়াবে, এবং মা বাচ্চাকে যখন খাওয়াবে মাস্ক পরে নেবে, হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে মাস্ক পরে বাচ্চাকে খাওয়াবে। কিন্তু যেহেতু বাচ্চার 9 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুই মায়ের দুধ খাবে, বাইরের কিছু না। এখন যখন বাচ্চাটি 9 মাস, সে যখন বাইরের 9 মাস মানে আমরা 6 মাস পূর্ণ হয়ে 7 মাস থেকে কিন্তু সলিড খাবারটাকে খেতে বলি। মনে করেন কলা খেলো, একটুখানি খিচুড়ি খেলো, একটু মানে যে কোনো খাবারই সে আমরা যা খাই সেটাই খাবে, এবং তখন বলি যে সে 3 বেলা ওটা খাবে, এবং বাকি সময় আমরা মায়ের দুধ চালিয়ে যেতে বলি। এখন যেহেতু তারা কোভিড পজিটিভ দুজনই, এই সময়টা আমার মনে হয় যে এইটা যদি আপনি একান্তই যে খাওয়াতে হবে সেরকম যদি মনে করেন, তাহলে এই প্রিকশনটা নিতে হবে। হাতটা ভালো করে সাবান দিয়ে ধুবেন, এবং মানে আপনার নিঃশ্বাস বা যাতে হাঁচি কাশির থেকেই তো বের হয়, সেটা যাতে বাচ্চার মধ্যে না যায় সেটা খেয়াল করবেন, তাহলে আপনি খাওয়াতে পারেন। আর আপনার আমার মনে হয় যে এই যে বাচ্চাকে 3 বেলা অথবা মানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পর পর সেমি সলিড খাবারগুলো আপনি খাওয়ান, তাতে তার যথেষ্ট পুষ্টি হবে। এবং মায়ের দুধ যদি একান্তই খাওয়াতে চান, এই প্রিকশন নিয়ে আপনি খাওয়াতে পারেন। জি, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। সমন্বয়দা।
জি, আহ, আহ, একজন শারিয়ার ইসলাম উনি জানতে চাচ্ছিলেন 26শে মে ডেলিভারি ডেট, হসপিটালে কি 7 দিন আগে ভর্তি হয়ে থাকা যাবে কিনা উনি নওগাঁ থেকে বলছেন। জি, সালেহা ম্যাডাম আপনি যদি উত্তর করেন। ডেলিভারির জন্য 7 দিন আগে ভর্তি হবে কিনা জি এই সময় প্রশ্নটা। জি, 26শে হচ্ছে ডেলিভারি ডেট। ডেলিভারি ডেটের আগে জি, 7 দিন আগে 26শে হচ্ছে ডেলিভারি ডেট। উনি 7 দিন আগে হসপিটালে ভর্তি হতে পারবেন কিনা এই কোভিড সিচুয়েশন, এবং এটা আদৌ প্রয়োজন আছে কিনা। ডেলিভারি ডেটের 7 দিন আগে আমরা কখনো রোগীকে হাসপাতালে এমনিতে নর্মাল সময়েও ভর্তি হতে বলি না। কারণ আমরা জানি যে ডেলিভারি ডেট পর্যন্ত আমরা আগে থেকে যেই মা আমাদের এই যে গর্ভকালীন সময় আমাদের চেক আপে থাকেন তাদেরকে আমরা আগেই ঠিক করে নিই যে তার সিজারিয়ান লাগবে, তার নর্মাল ডেলিভারি লাগবে। তো সুতরাং যাদের সিজারিয়ান ডেলিভারি লাগবে এবং যদি মায়ের কারণে বা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের কারণে হয়ে থাকে বা অন্য কোনো কারণে সেই সময় আমরা বলেই থাকি তখন এবং সেটা 34 উইকসের পরে থেকে যে কোনো সময় আমরা সেটা আমরা করি। কিন্তু এমনি যদি একটা নর্মাল প্রেগনেন্সি হয় তাহলে আমরা তাকে কখনো আগে থেকে হাসপাতালে ভর্তি হতে বলি না। আমরা সবসময় চাই যে সে যদি সুস্থ থাকে এবং তার যদি কোনো কমপ্লিকেশন না থাকে তবে সে ডেট পর্যন্ত বাসায় অপেক্ষা করবে তার নর্মাল নিয়মিত চেক আপ করাবে এবং নর্মাল ব্যথা উঠলে সে হাসপাতালে আসবে। আর যদি দেখা যায় যে ডেট পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠতে পারে এবং তার নর্মাল দেখা করে দেখবে যে তার বাচ্চা মা এবং দুজনে সুস্থ আছে কিনা এবং তার আরো 1 সপ্তাহ অপেক্ষা করা যায় কিনা। সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করে সবকিছু দেখে অ্যাসেসমেন্ট করে তবে এটা ডাইরেক্ট থেকে উত্তর আমরা যেটা হলো আমরা ডেলিভারি ডেটের এতে সে সাইকোলজিক্যালি আরো আনরেস্ট হবে এবং অনেক ক্ষেত্রে নর্মাল ডেলিভারির সম্ভাবনাও কমে যায়, কারণ তখন সে স্ট্রেস ফিল করবে এবং তার সবসময় মনে হবে যে বাচ্চা সুস্থ আছে কিনা, আমি সুস্থ আছি কিনা। দেখা যায় যে মা নিজেই বলবে যে আমাকে সিজার করে দেন, তখন এরকম একটা সমস্যা আমরা প্রায় যদি এটা আমাদের সবসময় কাউন্সিলিং করতে হয়। সুতরাং এটার কোনো নাই, অবকাশ নাই যে সুস্থতা স্বাধীনতা জি, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। সমন্বিত, আমার মনে হয় আমাদের মানে সময় একদম খুবই কম। আপনি যদি আমাদেরকে একদম শেষ মুহূর্তে প্রশ্নগুলো করে আমাদেরকে অনুষ্ঠানটা আমরা শেষ করে ফেলতে যাচ্ছি। জি, একদম সময় কম, কিন্তু আসলে কিছু মানুষ যেহেতু হেল্প চাচ্ছে তাদেরকে জাস্ট আমরা একটু সাহায্য করবার চেষ্টা করছি। চটপট করে ম্যাডাম থেকে রিকোয়েস্ট করছি একদম শেষ, মানে আমরা সময় আসলে শেষ একদিক দিয়ে, কিন্তু যেহেতু সবাই প্রশ্ন করছে ছোট ছোট করে যদি অ্যাড্রেস করতে পারি। সুলতানা জাকিয়া এক কথায় উত্তর করব আমরা। ম্যাডাম আমার 30 সপ্তাহ চলছে এবং টুইন প্রেগন্যান্সি, কংগ্রাচুলেশনস। আমার ফার্স্ট বেবি সিজারিয়ান সেকশনে হয়েছে। আমার বেবির ওয়েট মিনিমাম কত হলে রিস্ক ফ্রি থাকতে পারবো, এন্ড কত সপ্তাহে সিজারিয়ান সেকশন পারবো জানালে উপকৃত হব। সুলতানা জাকিয়া উনি করেছেন। সুলতানা জাকিয়া, হ্যাঁ, ভয় পাবার কিচ্ছু নেই। আপনার আগেরটা সিজার, এবার টুইন প্রেগনেন্সি। আপনি রেগুলার চেক আপে থাকবেন। আমরা যেভাবে বলেছি এটা একটি মানে কোভিড সময় চলছে, কিন্তু তখন আপনাকে আমরা একটু আগে একটা আমাদের বক্তব্যে বলেছিলাম নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র আপনাকে ঠিক করে রাখতে হবে। কোথায় আপনার জায়গাটি হবে সিজার করার জন্য, আপনাকে রক্তের গ্রুপ ঠিক করে রাখতে হবে, কি যে আপনাকে রক্ত দেবে তার সঙ্গে আপনার যোগাযোগ রাখতে হবে, টেলিফোন নাম্বার রাখতে হবে, বলে রাখতে হবে। অবশ্যই টুইন প্রেগনেন্সিতে আমাদের অনেক দেখা যায় যে আমাদের ব্লাডের দরকার পড়ে যায়। কাজে আমরা অনেক সময় চেষ্টা করি, যেহেতু আপনার বাচ্চার বয়স এরকম এবং আপনার মনে করি যে 2.5 এর উপরে যদি হয় ওয়েট, তাহলে আমরা কিন্তু মনে করি 2টা বাচ্চা যদি এরকম হয় তাহলে সেখানে আর বাচ্চার যদি সব টাইমটা আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও করে ফেললে কোনো অসুবিধা হয় না। সঙ্গে যদি আর কোনো কমপ্লিকেশন না থাকে, যেমন হাইপারটেনশন বা ডায়াবেটিক অন্য কিছু থাকে, তাহলে আমরা আরেকটু আগেও অনেক সময় করে ফেলি। কাজেই আপনি যে কোনো নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে আপনি পরামর্শ নিয়ে রাখুন এবং আপনার যোগাযোগ রেখে সেখানে যান, ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ ম্যাডামকে। জাস্ট ছোট্ট একটু করে ফেলি। সুলতানা শাকিল উনি বলছেন 5 মাস প্রেগন্যান্ট, ডক্টর দেখিয়েছেন 2 মাস থেকে, গ্যাস্ট্রেনল দিয়েছেন 3 বেলা, এবং আপনারা দেখতে পাচ্ছেন বাকি ডোজ গুলো কি, বাট এখন ডক্টর দেখাতে পারছেন না। এখন কি আগের ওষুধ কন্টিনিউ করবেন কিনা? ওনার ডায়াবেটিক, জন্ডিস, হেমোগ্লোবিন টেস্ট হয়নি। আচ্ছা, কি আমি বলবো? জি জি, সামিনা ম্যাডাম আপনি। আচ্ছা, 5 মাসে প্রেগনেন্ট এবং 2 মাস ঠিকই আছে। আপনি
উনি যে জেস্টেনল যেটা দিয়েছেন ওটা আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে বলে উনি দিয়েছেন। আর পরের যে বমি না থাকলে আমি বলবো যে বমির ওষুধটা খাওয়ার দরকার নেই, তবে সাথে আপনি আয়রন আর ক্যালসিয়াম বড়ি খাবেন। এই অস্টাকাল টি বা অস্টাকাল জি যে কোনোটাই আপনি দুবেলা সকালে এবং রাতে খেতে পারেন। আর দুপুরবেলা মানে আমরা যেহেতু ক্যালসিয়াম আর আয়রন একসাথে দিই না, অন্য সময়ে আপনি আয়রনটা খাবেন এবং এটা চালিয়ে যান, এবং 5 মাস এটা পার হয়ে গেলে এর পরবর্তীতে আপনি টিটিটা যখন নেওয়ার সময় হবে, যদি এখন সময় হচ্ছে কিন্তু এখন ব্যস্ত হবেন না, আরো পরে আপনি নিতে পারবেন। এবং আপনি এই জেস্টেনল এগুলো চালিয়ে যাবেন, বমি না থাকলে আপনি বমির ওষুধটা বন্ধ করে দেন, এটা দরকার নেই। জি ধন্যবাদ ম্যাডাম। জি, নাজমুল হাসান যে ইয়ে করেছেন, ওনার স্ত্রী 30 সপ্তাহের গর্ভবতী, বয়স 23, অ্যাজমা ছিল এবং রক্তশূন্যতা ছিল 23 সপ্তাহের দিকে, হেমোগ্লোবিন 10। এখন বাইরে ডাক্তার দেখানো উচিত হবে কিনা এটা একটা জিনিস। আর ইন জেনারেল অনেকেই আসলে জানতে চাচ্ছেন যে ধরেন আমরা তো একটা কভার করেছি যে কি কি কনসিডার করে কনসিভ করা উচিত, আরেকটা হচ্ছে যে একদম নিউবর্ন যাদের হয়ে গেছে এবং যারা ডেলিভারি করে ফেলেছেন এই সিচুয়েশনে তাদের কি করা উচিত, এই দুটোই হচ্ছে শেষ প্রশ্ন। এগুলো অ্যাড্রেস করলে আই থিংক আজকের মতো মধ্যে আপনার কাছে কিছু না জি থাকবে। হ্যাঁ জি, আমার কাছে আর কোনো প্রশ্ন নেই। আর আমরা মনে হয় অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, অনেক দূর আমরা চলে এসেছি। সো আমরা সালেহা ম্যাডামের এই প্রশ্নটা দিয়ে আমরা হয়তো বা প্রশ্ন উত্তরটা শেষ করব। ম্যাডাম আপনি যদি আমাদেরকে উত্তর দিতেন। প্রশ্নটা একটু বলতে হবে, আমার একটু এখানে ডিস্টার্ব হচ্ছে, আবার একটু আমি শুনতে চাচ্ছি। জি জি ম্যাম, প্রশ্নটা হচ্ছে নাজমুল হাসান লিখেছেন ওনার স্ত্রী 30 সপ্তাহের গর্ভবতী, বয়স 23, অ্যাজমা ছিল 23 সপ্তাহে হতে রক্তশূন্যতা ছিল, হিমোগ্লোবিন 10। এখন বাইরে ডক্টর দেখানো উচিত হবে কিনা? ঠিক হবে। আচ্ছা, আমার মনে হয় ওনার অ্যাজমা ছিল, আমার মনে হয় উনি অ্যাজমার হয়তো চিকিৎসা নিচ্ছেন, এবং অ্যাজমার সাথে অ্যাজমার জন্য অ্যাজমার যদি কোনো সমস্যা থাকে উনি টেলিমেডিসিনে দেখে নিতে পারেন। আর আমরা যেটা হিমোগ্লোবিন যেহেতু ওনার এই মুহূর্তে 10 আছে, 10 গ্রাম আছে, সেই ক্ষেত্রে তার এখন ডাক্তারের কাছে ফেস টু ফেস যাওয়ার দরকার নেই, উনি টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং আমরা এবং যেহেতু তার একটা রক্তশূন্যতা ছিল সেই জন্য তাকে ওষুধ কম হতে হবে। এবং আমার ক্ষেত্রে দেখতে আয়রনের জন্য সাধারণত তার যদি ডায়াবেটিস থাকে সে কলা থেকে ডিম, কলা খেতে পারে ভালোই, সেখান থেকে আয়রনের একটা সোর্স। তাছাড়া পেয়ারা, আপেল, তারপর আমরা বেদানা বলি, এবং আমরা কলিজার কথা বলি, এবং শাকসবজির কথা বলি, যেসব ক্ষেত্র থেকে আমরা সেই সব ফ্রুট থেকেও সেই খাবার নিতে পারি। তার আয়রন জি জি ম্যাডাম, আমার মনে হয় উনি উত্তরটি পেয়ে গেছেন। জি, এবং যদি আয়রন প্রেসক্রাইব করে থাকে আগে থেকে, ওজন বা অ্যাডজাস্টমেন্টের বেশি সমস্যা না থাকে, তাহলে আমরা আয়রন ক্যালসিয়ামকে দিন বেলা করে। জি ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। মোর ভাই ইন জেনারেল ওই যে জানতে চাচ্ছিলাম যে যারা নিউবর্ন আছেন, নিউবর্ন হয়ে গেছে এর মধ্যে, তাদের আসলে কি কি মেইনটেইন করা উচিত, সেই মায়েদের কি মেইনটেইন করা উচিত এবং বাচ্চাদের, সেটা যদি ছোট্ট করে। আমি রওশন ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনি যদি 10 সেকেন্ড আমাদেরকে বলেন কি বলবেন, এবং হচ্ছে সাবিনা ম্যাডাম 10 সেকেন্ডে আমরা তারপর অনুষ্ঠানে শেষ করে ফেলবো। ম্যাডাম রওশন ম্যাডাম আপনার মাইকটা মিউট করুন। যারা নিউবর্ন মাত্র বাচ্চা হয়েছে, ভয়ের কিচ্ছু নেই। আপনি যদি কোভিড নেগেটিভ হয়ে থাকেন, আপনি পেট পজিটিভ হলো, প্রত্যেকে কিন্তু ব্রেস্ট ফিড করাতে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। উনি ব্রেস্ট ফিড করাবেন, তবে শিষ্টাচারগুলো মেনে চলতে হবে। সেটা সবাই, আপনারা যদি চাই যে মাস্ক পরে ব্রেস্ট ফিড করাবেন, আমরা এটা সবারই করা উচিত এখন, মাস্ক পরে ব্রেস্ট ফিড করানো, হাতটা ধুতে হবে এবং বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খাওয়াতে হবে, এটা হলো আমাদের নিয়ম। আর মা কিন্তু প্রচুর পরিমাণে খাবেন, ওই যে মা খাচ্ছিলেন ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন যেগুলো খাচ্ছিলেন, মাকে আবার সেই ড্রাগগুলো খেয়ে যেতে হবে। এবং মা সবাই অনেকে কিন্তু দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে মার খাবারটা কমিয়ে দেন, মাকে ওই কালিজিরা আর লাউ খাওয়ান দুধ হওয়ার জন্য। মাকে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ভিটামিন মানে এই খাবার আপনারা যা খাচ্ছেন সেটা তাকে খেতে দিতে হবে, প্রচুর পরিমাণে খেতে দিতে হবে, কারণ তিনি ব্রেস্ট ফিড করাচ্ছেন। জি ধন্যবাদ ম্যাডাম। সামিনা ম্যাডাম আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু সাপ্লিমেন্ট করেন। নতুন মা এবং নবজাতক নিয়ে আপনারা ভালো থাকবেন সেই আশা করছি, এবং যে কথাটা যে বাচ্চার যত্নের প্রথম কথাই হলো মায়ের দুধ, এইটাই আপনারা চালিয়ে যাবেন। এবং আরেকটা কথা বলবো, আমরা একটা বাচ্চা দেখলে একটু কোলে নিয়ে আদর করতে চাই, মুখে একটু চুমু দিই, এই সময় বাচ্চাকে কারো কোলে দিবেন না। বাচ্চা আপনি একা দেখবেন, এবং বাচ্চাকে সবসময় কিন্তু যদি দেখেন সবসময়
কিন্তু বাচ্চাকে একদম নাকে মুখের কাছে নেবেন না। এখন আমরা জানি না যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, এখন আপনিও অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার কিনা বা আমিও আমরা জানি না, আমাদের সিমটম নাই কিন্তু আমাদের মধ্যে থাকতে পারে। যে জন্য রওশনাফা বলছেন যে আসলে মাস্ক পরে নিয়েই বাচ্চাকে যত্ন করাটা দরকার। আর এছাড়া বাচ্চার যে গোসল দেয়া বা দেয়া এগুলো আপনারা খুব সাবধানে দেবেন, যে যাতে বাচ্চা ঠান্ডা না লেগে যায়। বাসার কারো যদি ঠান্ডা সর্দি কাশি থাকে তো বাচ্চাকে তার কাছে দেবেন না, এবং বাচ্চাকেও চেষ্টা করবেন যে যত কম মানুষ তাকে হ্যান্ডেল করে। আর বাচ্চার টিকা দেওয়ার সময় হলে তখন আপনারা একটু শুনে নেবেন কোথায় গেলে বাচ্চাকে টিকা দিতে হবে, সেগুলো আপনারা নেবেন। আর একটা জিনিস বলবো যে বাচ্চার কতগুলো বিপজ্জনক উপসর্গ আছে সেগুলো আপনার খেয়াল রাখবেন, যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, জ্বর কিনা, বাচ্চা বমি করছে কিনা বেশি, এগুলো হলে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক সময় নাভিটা পেকে যায়, দেখবেন যে নাভির চারিদিকে লাল হয়ে গেছে কিনা এবং ওখানে পুজের মতন দেখা যাচ্ছে কিনা, কিংবা যদি জন্ডিস বেশি হয়ে যায়, চোখটা বেশি হলে, শরীরটা যদি হলুদ হয়ে যায়, তখন কিন্তু একটু ডাক্তারের পরামর্শটা একটু নেবেন। তার কারণ বিপজ্জনক উপসর্গ নিয়েও আমাদের একটু সতর্ক থাকতে হবে, যাতে আমরা বাচ্চাটাকে সুস্থ রাখতে পারি এবং মাও যেন সেই সাথে সুস্থ থাকে। সবার সুস্থতা কামনা করছি এবং নিজেরা ঘরে থাকেন এবং নিরাপদে থাকেন এবং প্রয়োজনে আপনার টেলিফোনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন। জি, ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত, আমার মনে হয় আমরা এই পর্যায়ে অনুষ্ঠানটি শেষ করতে পারি। আমি আমার জায়গা থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে যে আমাদের যে 3 জন অতিথি ছিলেন, 3 জন ম্যাডামকে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের এই অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এসেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভবিষ্যতে আবারও কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে এই প্রত্যাশা কামনা করছি। আর যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে বলছি, আপনারা সবাই ভালো থাকুন, স্টে সেফ, বাসায় থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা অস্ট্রোকেল ডি এবং অস্ট্রোকেল জি খাচ্ছেন তারা কন্টিনিউয়াসলি এটা খেয়ে যান। এটা অবশ্যই আপনাদের উপকারী হবে, কোনো সমস্যা আপনাদের করবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুরাদ ভাই, ধন্যবাদ সামিনা ম্যাডাম, রওশনা ম্যাডাম, ধন্যবাদ সালেহা ম্যাডাম, আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আবারও এসকে ফার্মাসিউটিক্যালস কে, কারণ ভয়েস অফ ডক্টরস ইজ পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস। আমাদের আজকে নলেজ পার্টনার অস্ট্রোকেল টি এবং অস্ট্রোকেল জি। সবাইকে আবারও মনে করে দিলাম, আগামীকালকে একই সময়ে আমরা আবারও হাজির হচ্ছি। আপনারা অবশ্যই কালকে মিস আউট করবেন না, ভুলে যাবেন না যে আগামীকালকে বিকেল 4টায় আমরা আবারও থাকছি ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস নিয়ে। COVID-19 অ্যান্টিকোয়াগুলেশন এন্ড কার্ডিওভাস্কুলার ডিজিজেস, এটা আগামীকালকে টপিক। আবারও 3 জন বিশেষজ্ঞ ডক্টর আমাদের সাথে থাকবেন ভয়েস অফ ডক্টরস পাওয়ার্ড বাই এসকে ফার্মাসিউটিক্যালস থেকে। কোথা থেকে জয়েন করবেন? এই একই জায়গায় এবিসি রেডিও ফেসবুক পেজ, এখানে আমরা লাইভ চলে আসবো বিকেল 4টায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবার জন্য দোয়া রইল, প্রার্থনা রইল মন থেকে। আসলেই ভালো থাকবেন এবং এবিসি রেডিওর সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।